আমাকে কি পরিষ্কার দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে দাদা? যদি একটু তুমি বলো। আচ্ছা, দাদাকে অ্যাড করবার চেষ্টা করছি সোমদাকে, কিন্তু কোনো একটা টেকনিক্যাল ত্রুটির কারণে দাদাকে অ্যাড করতে পারছি না। হ্যাঁ দাদা। হ্যাঁ দীপ্ত, দেখতে পাচ্ছ? তোমাকে হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ। তুমি তুমি আরেকটু পিছে যাও ভাই, আর একটুখানি। এই তোমার থুতনিটা কেটে যাচ্ছে, একটু একটু ক্যামেরাটাকে যদি দূর করা যায়। আচ্ছা, এই হ্যাঁ, তবুও মাথার দিকটা একটুখানি যাচ্ছে আর কি। এই এইবার হ্যাঁ, এইটা মোটামুটি মোটামুটি এইটা ঠিক। এটা হ্যাঁ, মোটামুটি এটা ঠিক। মোটামুটি আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, নাকি আরেকটু পেলে? তুমি আরেকটুও যদি পিছনে যেতে পারো আমার মনে হয় ভালো আচ্ছা হয়। আচ্ছা, আরেকটু আর পেছনে। আচ্ছা আরেকটু পেছনে। আচ্ছা আচ্ছা, দেখছি। ততক্ষণে বলি, বন্ধুরা কেউ যদি এসে থাকো তাহলে একটু আমাদেরকে জানাও যে তোমরা এসেছো বা আমাদেরকে ঠিক মতো দেখা যাচ্ছে বা শোনা আরেকটু যাচ্ছে কিনা। সুবিধা হবে। না দাদা, আরেকটু পেছনে আমার একটু প্রবলেম হবে। ও ঠিক আছে ঠিক আছে, তোমার মুখটা দেখা গেলেই হলো। তাহলে তুমি দীপ্ত, তোমার এই নাকের এখান থেকে কেটে গেছে একটু। হ্যাঁ, এইটা থাক, এটা থাক বরং, এটা থাক বরং। আচ্ছা, বেশ, আচ্ছা, ঠিক আছে। জয়িতাদি হুম। তুমি এসেছো, দেখো তো আমাদেরকে কি পরিষ্কার দেখা যাচ্ছে? যদি একটু জানাও যে আমাদেরকে পরিষ্কার। শুভ সন্ধ্যা সুদীপ্তা। সুদীপ্তা, আমাদেরকে কি দেখা যাচ্ছে? ঠিকঠাক দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে কিনা একটু যদি বলো তোমরা। তাহলে আমরা শুরু করব, যদি দেখি আমরা সবার কাছে ঠিকঠাক পৌঁছে যাচ্ছি। আচ্ছা, চৈতি বলছে কমেন্ট করা যাচ্ছে না, কিন্তু হোয়াটসঅ্যাপে বলছে যে সব দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে। আচ্ছা, সুদীপ্তাও বলছে সব ঠিক আছে। দুই দাদা। আচ্ছা। আচ্ছা, তাহলে আ- তো আজকে তো আমরা বুঝতেই পারছো কাকে নিয়ে এসেছি সঙ্গে করে। আমাদের, মানে আমার সেই ভাই দীপ্ত। মানে অনেকগুলো স্তরে হ্যাঁ, আমরা ভাই। মানে মানে আমরা আমরা গুরু, গুরু ভাই আমরা সবচেয়ে বড় পরিচয়, শিক্ষক পেশাগত ভাই। ভাবে ভাই, শিক্ষক ভাই, আমরা দুজনেই চক্রবর্তী, সেটাও ভাই, একটা ভাই। তো এরকম অনেকগুলো লেভেলে আমাদের ভ্রাতৃত্বটা বেশ, মানে এরকম একটা মজবুত ভ্রাতৃত্ব একদমই। আমাদের। তো সেখানে আজকে আমরা সেই ভাই আগে, অনেকদিন আগে এসেছিলেন এবং খুব ভয় পাইয়েছিলেন আমাদেরকে নানান রকমের গল্প বলে টলে। আমরা বেশ রোমাঞ্চিত এবং ভীত হয়ে উঠেছিলাম সেই সব গল্প শুনে। তো আজকেও আমরা সেই ভাইকে সঙ্গে পেয়ে গেছি। কিন্তু আমি আমার সূচনাটা যেভাবে করি সেইটা একবার করে দিই, তারপরে আমরা গল্পের মধ্যে ঢুকে যাব। সূচনা হচ্ছে, বুঝতেই পারছো, যে আমাদের গোপাল সোনার দর্শন করিয়ে। এবং গোপাল সোনা কিন্তু আজকে আবার একটু উলটুল পড়ে আছে, বুঝেছো তো, মানে একটু মানে ঠান্ডা উলেন্স। হ্যাঁ, একটু পড়ে গেল। ঠান্ডাতে। ওর ঠান্ডা লাগুক বা না লাগুক, আমি চাপিয়ে দিয়েছি গায়ে।
তো একটু উলেন্স পরে সে রয়েছে, জয় তো তাকে স্মরণ করে, গোপালকে স্মরণ করে, ঠাকুরমাকে স্মরণ করে আমরা আমাদের আজকের আড্ডাতে প্রবেশ করব। কারণ তোমরা সবাই জানো যে যাতে কোনোভাবে আমরা ভয় না পাই, হ্যাঁ কোনোভাবে কোনো নেতিবাচক কোনো শক্তি যেন আমাদেরকে দমিয়ে না দিতে পারে। তাই সব সময় একটা শিল্ড নিয়ে, একটা ঢাল নিয়ে চলাটাই ভালো। তো নিশ্চয়ই। দীপ্ত ভাই তো আজকে প্রধান বক্তা অবশ্যই, কিন্তু আমি খুব রিসেন্ট ঘটে যাওয়া একটা ঘটনা তার আগে একটু তোমাদেরকে বলতে চাই। সেই অবশ্যই ঘটনাটা দিয়ে আমরা আজকের শুরু করব, তারপরে আমি চুপ করে যাব, মানে একেবারে দীপ্ত ভাইয়ের না, মঞ্চ করে গেলে তখন। হবে না। তবে আমরা ভাগাভাগি করে গল্প করে করে এগোবো। একদম একদম। তো যেটা হচ্ছে যে আমি আজকে যেই ঘটনাটা বলবো সূচনাতে, সেটা হচ্ছে আশীর্বাদের ঘটনা। মানে আমরা তো সবসময়তে দেখি যে ব্ল্যাক ম্যাজিক, অভিশাপ, এরকম নানান রকম জিনিস নিয়ে আমাদের গল্পগুলো আমরা ডিল করে থাকি। কিন্তু আজকে আমি যেই গল্পটা বলবো সেটা হচ্ছে একেবারে আশীর্বাদের গল্প। মানে এক আচ্ছা মানুষের ওপর যদি আশীর্বাদ থাকে তাহলে যে কি হতে পারে, সেই কথা আমি তোমাদেরকে আজকে বলবো। তো আমার এক খুব আমাদের মানে আমার বান্ধবী ছিল, সে এখন আমাদের পারিবারিক বান্ধবী। চৈতিকেও সে ভীষণ ভালোবাসে, চৈতিও তাকে খুব ভালোবাসে। তো এইরকম একটা জায়গাতে আমরা আছি, এবং সে থাকে দক্ষিণ ভারতে। কিন্তু আচ্ছা দুর্ভাগ্যজনক ভাবে তার বাবা মানে আমাদের কাকু এই আগস্ট মাসে আমাদেরকে ছেড়ে চলে গেছেন। তো কাকু চলে যাওয়ার পর তো বুঝতেই পারছো একটা ভীষণ তার মানসিক যন্ত্রণা, মেয়ে দূরে থাকে। তো এরকম একটা তার তো হয়েছে। সে যখন বাবা চলে যায় তখন তো ও এখানে ছিল না, ও ছিল দক্ষিণ ভারতে। তো আমি খুব বিশদে না আর বলছি না দক্ষিণ ভারতের ঠিক কোথায় থাকে কি থাকে, অতটা আমি বলছি না। এই এই ঘটনাটা হচ্ছে তোমার এই নভেম্বর মাসের 9-10 তারিখ নাগাদ ঘটা ঘটনা। সেখানে কি কি হয়েছে, ওর জগদ্ধাত্রী পুজোর যেদিনকে নবমী, সেদিনকে ওর বাবার মানে কাকুর একটা কাজ ছিল। কাজ মানে কি, অনেকে প্রতি মাসে বা বাৎসরিক কাজ করার আগে অনেকে প্রতি মাসে কাজ করেন, কেউ 3 মাস বা 3 মাস করে কাজ করেন। 35 দিনে একটা কাজ একটা হয়। কাজ হয় এরকম, তো একটা 3 মাসের মাথায় একটা কাজ করার কথা ছিল। তো এখানে যে ভাই রয়েছে, ভাই অনেক ছোট আমাদের তুলনায়, তো ভাই কাজ করবে, তো দিদিকে তো আসতে হবে কারণ বাবার কাজ হচ্ছে, ভাই কাজ করবে। তো তৎকালে টিকিট টিকিট কেটে শালিমার এক্সপ্রেসে উঠেছে, এখানে এসে ও নামবে। এইবারে তোমরা অনেকে হয়তো খবরে দেখেছো, ওই 9-8 কি 9 নভেম্বর নাগাদ হ্যাঁ শালিমার এক্সপ্রেস একটা বড় দুর্ঘটনায় পড়ে। এবং দুর্ঘটনাটা হচ্ছে যে ট্রেনটি লাইনচ্যুত হয়ে যায়, এবং সেই ট্রেনটির একটি বগিতেই কিন্তু আমার এই বান্ধবীটি ছিল। হ্যাঁ, এবারে সে অদ্ভুত ও বলল, জানিস আমি একটা প্রচন্ড জার্কিং অনুভব করলাম, একটা সাংঘাতিক জার্কিং। এবং আচ্ছা তারপরে তো হই হই রই রই, চিৎকার চেঁচামেচি হাহাকার নানান রকমের। বলে এবারে আমরা যখন ধাতস্থ হয়ে গিয়ে দেখছি, এবং ও কিন্তু অক্ষত, ওর কিন্তু কোনো আঘাত টাঘাত কিচ্ছু হয়নি। আচ্ছা ও বলছে যে আমি গিয়ে দেখছি যে সমস্ত বগিগুলো না নেবে গেছে রেল থেকে, মানে বলছে ঠিক মনে হচ্ছে আচ্ছা যেন যেন ছিঁড়ে ছিঁড়ে এদিক ওদিক বসিয়ে দিয়েছে কেউ ওই বোল্ডার্স গুলোর ওপরে। কিন্তু আচ্ছা আচ্ছা একটাও না গড়িয়ে গিয়ে পড়ে যাওয়া বা খাদে পড়ে যাওয়া ওরকম কিচ্ছু হয়নি। আর আচ্ছা সব বগির মধ্যে ওর বগিটি কিন্তু লাইনচ্যুত হয়নি, সেটি লাইনের ওপরেই দাঁড়িয়ে আছে, যার আচ্ছা আচ্ছা তার জন্য ওর তেমন কোনো আঘাত কিচ্ছু আসেনি শরীরে। আর বাদ বাকিতেও বুঝতে পারছো যে হতাহত কেউ হয়নি।
হয়। যেহেতু বগিগুলো বললো যে অদ্ভুত ভাবে, জানিস তো, মনে হচ্ছে বগিগুলোকে ছিঁড়ে ছিঁড়ে একটা কেউ মালা থেকে বসিয়ে ফুল, দিয়েছে। হ্যাঁ ফুল ছিঁড়ে দিলে যেরকম হয়, হ্যাঁ, একটা হ্যাঁ। এদিকে বসেছে একটা ওদিকে বসেছে, এরকম করে করে ওরে জাস্ট বগিগুলো বাবা! যেন লাইন থেকে বার করে কেউ বসিয়ে দিয়েছে, কিন্তু আচ্ছা। ওর কিচ্ছু হয়নি। এবারে এইটা আমি তো জানতাম না যে ও কলকাতাতে আসছে, কিন্তু হুম, যারা জানতেন যে ও হুম, কলকাতায় আসছে তারা সবাই তো অত্যন্ত চিন্তিত হয়ে ওকে ফোন টোন করে, কি হলো কি হলো, কি ব্যাপার কি ব্যাপার। তো হুম, হুম, জানা হুম, যায় হুম, যে ও একেবারে নিরাপদে আছে, সুস্থ আছে, হুম। এবং ওর কিছুই হয়নি, মানে যাক। একটি আঁচড়ও লাগেনি। তো ও তো চলে এলো এবারে কলকাতাতে। হুম, এইবারে আমি একটা ছোট্ট ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি। আমার এই হুম, বান্ধবীটি খুব লাজুক ও সবার কাছে নিজের পরিচয়টা দিতে চায় না। ও হুম, হচ্ছে হুম, হুম। আমাদের শরৎ মহারাজ, শশী মহারাজের বংশধর, মানে ওই আচ্ছা, বংশের, মানে স্বামী আচ্ছা, আচ্ছা। রামকৃষ্ণানন্দ এবং স্বামী শারদানন্দের, মানে আচ্ছা, ওরে ভাবা বাবা! যায় সেই রক্ত বইছে। হ্যাঁ, মানে হ্যাঁ, খুব হ্যাঁ, হ্যাঁ। সম্ভবত তাঁরা ছিলেন ওর ঠাকুর দাদার দুই কাকা। আচ্ছা, হ্যাঁ, ঠাকুর দাদার দুই দুই কাকা। কাকা, আচ্ছা। মানে একেবারে সাক্ষাৎ তাদের রক্ত বইছে ওরে বাবা! ওর শরীরে। আচ্ছা। তো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি বললাম যে তুই তো মানে তুই তো বুক বাজিয়ে ঘুরে বেড়াবি রে। হ্যাঁ, বলে না হ্যাঁ, রে, আমি না কাউকে পরিচয় দিই না, আমার হ্যাঁ। কি লজ্জা লাগে জানিস তো, শরৎ হুম। মহারাজ শশী মহারাজ আর আমি সেখানে কে। আমি বললাম যে না না, তুই ওভাবে ভাবিস না, আমি সেখানে কে। তুই গিয়ে মানে তোর এটাই কিন্তু অহংকার যে তুই এরকম সে, একটা বংশ হ্যাঁ জন্ম এরকম একসময়। একটা বংশে তোর জন্ম, এটা তো তোর মাথা উঁচু করে বুক ঠুকে সবাইকে অ্যানাউন্স করার কথা, যে লোকের হয় না হ্যাঁ, তুই হ্যাঁ, সাক্ষাৎ তাদের রক্ত তোর মধ্যে দিয়ে প্রবাহিত হ্যাঁ, হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো সে তো এবারে হলো কি, এই তো হুম, গেল, সে বেঁচে গেল একটা বিশাল আশীর্বাদে। হ্যাঁ, হ্যাঁ। এইবারে হচ্ছে যে আগস্ট মাসে যেহেতু বাবা চলে গেলেন, হুম, আহ, তো কাকু চলে গেলেন বলে ও সেবারে খুব অভিমান করে মা হুম, দুর্গাকে বলল যে তুমি আমার বাবাকে নিয়ে নিয়েছো, হুম। এবার আমি তোমার মুখ দর্শন করব না মা। আমি এটা, আচ্ছা। আমাদের এই এই ফেজটা বোধহয় আমাদের সকলের জীবন দিয়েই আসে, যায়। আসে, হ্যাঁ, আসে। হ্যাঁ, যে হ্যাঁ। বছর হয়তো আমাদের প্রিয়জন কেউ চলে যায়, আমরা মায়ের ওপরেই রাগটা দেখাই সবচেয়ে বেশি, হ্যাঁ, একদম। যে এইবারে আমি তোমার মুখ তো দেখবই না। ইনফ্যাক্ট এইবারে আমিও দুর্গাপুজো এই কারণে আমিও সত্যি অর্থে সেইভাবে মায়ের মুখ দেখিনি, কারণ এই যে আমাদের কলকাতা শহরের বুকে যে একটা ভয়ঙ্কর হত্যা লীলা হলো, একদম। তার জন্য সেই অভিমানে আমিও একেবারেই কোনো উৎসবে এবারে পার্টিসিপেট হুম, করিনি। এই অভিমানটা হয়। তো ও বলেছিল যে আগস্টে বাবা চলে যায়, এবং সুস্থ সবল ভাবে কাকু কিন্তু হঠাৎই চলে যান, হঠাৎই। আচ্ছা, মানে আচ্ছা। এমন নন যে উনি ভুগছিলেন, উনি হুম, মানে মেন্টাল প্রিপারেশন কারুর ছিল না, মানসিক হুম, প্রস্তুতিটা কারুর ছিল না। তো তখন ও তো সেই অভিমান থেকে বললে, আমাদের আমাদের দক্ষিণে ও যেখানে থাকে, বললো জানিস তো আমাদের পাড়ার এদিক ওদিক চারিদিকে দুর্গাপুজো হয়, কিন্তু কিন্তু হুম। আমি মানে বাড়ির থেকে বেরোইনি যাতে আমাকে ঠাকুরের মুখ না দেখতে হয়। কিন্তু আচ্ছা, এমন হলো, ওরা যখন কাজ করতে এলো, ওরা মানিকতলার একটি আশ্রমে কাজটা আচ্ছা, করেছে। এবারে সেই আচ্ছা, আশ্রমে ওরা যখন করছে বলছি সেখানে, এবং সেই দিন হচ্ছে মা জগদ্ধাত্রীর নবমীর পূজা, মানে আসল ওরে পুজোর বাবা! দিন। আচ্ছা, এবং আচ্ছা। বলছে তুই বিশ্বাস করবি না, চারিদিকে শুধু প্যান্ডেল, শুধু ঠাকুর, বলে আমি এদিকে তাকালে মায়ের মুখ, এদিকে তাকালে মায়ের মুখ, এদিকে তাকালে আচ্ছা। মায়ের মুখ, এদিকে তাকালে মায়ের মুখ। বলছে হ্যাঁ, আমি যে মায়ের মুখ দেখবো না বলেছিলাম, বলে আমি হ্যাঁ। রাস্তায় যেতে আসতে বললো আমি বোধহয় কয়েকশো মায়ের মুখ দেখে ফেলেছি। মা দেখিয়ে নিলেন। মা দেখিয়ে দিলেন। এইখানেও একদম। কিন্তু ব্যাপারটা শেষ হলো না, এটাও লোকে হুম, বলতে পারে কাকতালীয় হতেই হুম, পারে। হুম, হুম, এইবারে হুম। হচ্ছে ওরা থাকে সল্ট লেকে। এবারে আচ্ছা। যখন গাড়িটি, এবং খুব জ্যামে পড়েছে, মানিকতলা থেকে সল্ট লেকের দিকে যেতে হুম, প্রচন্ড জ্যামে পড়েছে,
বেশ কয়েক ঘন্টা কেটে গেছে ওদের জ্যামের মধ্যে। আচ্ছা। এবং তারপরে ওরা যখন সল্ট লেকে ঢুকেছে হুম। সেখানেও একটি ছোটখাটো জ্যাম। কি আচ্ছা। বলছে যে আমরা যেখান দিয়ে যাচ্ছি সেখানে একটা খুব বড় পুজো হচ্ছে হুম। মায়ের, যেখানে হুম। তখনকার মতো জ্যামে গিয়ে আমাদের গাড়িটা আটকেছে। হুম। এবং বলে সে অপূর্ব প্রতিমা, মানে একেবারে মা যেরকম হন একেবারে মানে জল করছেন তিনি। বলে আমি তো মায়ের মুখ দেখতে পাচ্ছি এবং সেই হুম। সময় হচ্ছে মায়ের পুষ্পাঞ্জলি। বললো আচ্ছা। পুষ্পাঞ্জলি মন্ত্রটাও শুনতে পাচ্ছি কানে। বললো আহা। হঠাৎ করে একটি হ্যাঁ। লোক ছুটে হ্যাঁ। এসে, আমি বলে অনেক গাড়ি কিন্তু যাচ্ছে, একটু হুম। থামছে, নমস্কার করে গাড়িটা চলে যাচ্ছে। চলে বলে যাচ্ছে। আচ্ছা। আমরাও গাড়ির থেকে এরকম করে নমস্কার করেছি কিন্তু আমরা যেতে পারিনি, সামনে হুম। একটু জ্যাম, হুম। একটু আটকে গেছি। হুম। তখন একটি লোক হঠাৎ ভেতর থেকে ছুটতে ছুটতে এসে বলেছে আপনারা পুষ্পাঞ্জলি দেবেন। ভাবো ওরা কিন্তু আচ্ছা। গাড়ির মধ্যে। এবারে ও। এবারে কাকিমার পায়ে খুব ব্যথা, যেরকম হয় স্বাভাবিক একটা বয়সে আমাদেরই হয়, তো কাকিমার তো সে তো হয়েছে। বটেই। তখন আমার বান্ধবীটি বলেছে যে না মায়ের তো পায়ে খুব ব্যথা, তো হুম। মাকে নিয়ে আর নামবো না, আমরা এখান থেকেই প্রণাম করে হ্যাঁ। নিচ্ছি। হ্যাঁ। তো আমি বলছি, আপনারা যদি একটু দাঁড়িয়ে ওয়েট করে যান তাহলে আপনারা প্রসাদও পাবেন। তখন ওরা আচ্ছা। বলছে না 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 ঠিক আছে, আমরা জ্যামে আটকে আছি তো এভাবে। কিন্তু কি হ্যাঁ। 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 অদ্ভুত, জ্যামে আটকে আছে একটি লোক এসে হ্যাঁ। বারবার গাড়িতে পোক করছে, চিন্তা ওরে করো। বাবা। হ্যাঁ। এবার হ্যাঁ। বলছে, হ্যাঁ। তাহলে হ্যাঁ। আপনারা প্রসাদ পেয়ে যাবেন। ওরা না হ্যাঁ। না 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 থাক থাক, আর আমরা ওয়েট তো করতে পারবো না, ছেড়ে দিলে হুম। আমরা চলে যাব। তখন বলছে দাঁড়ান 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 আমি এক্ষুনি আসছি বলে আচ্ছা। লোকটি ভেতরে দৌড়ে চলে গেল হুম। এবং ওদেরকে ছোট বাটিতে করে ড্রাইভার দাদা সহ প্রত্যেকে, হ্যাঁ। হ্যাঁ। ড্রাইভার দাদা ছিলেন, ভাই ছিলেন, কাকিমা ছিলেন, হ্যাঁ। আর আমার ওই বান্ধবী ছিলেন, হ্যাঁ। সকলের জন্য ছোট্ট ছোট্ট এতে করে প্রসাদ, ভোগ প্রসাদ নিয়ে এসে মায়ের ফুল নিয়ে এসে সবাইকে দিলেন। ওরে বাবা। এবারে ও বলছে যে হ্যাঁ। ভাই আমাকে বলছে, বলে তুই লক্ষ্য করলি দিদি আর হ্যাঁ। কোনো গাড়িকে কিন্তু ওরা অ্যাপ্রোচ হ্যাঁ, করেনি। আমি এটাই ভাবতে যাচ্ছিলাম। হ্যাঁ বলছে একটি হ্যাঁ। গাড়িকে টার্গেট করে একটি ভদ্রলোক মায়ের ওখান থেকে দৌড়ে এসে এরকম ভাবে ইনসিস্ট করছে যে আপনারা অঞ্জলি দিন, ঠিক। আপনারা প্রসাদ খেয়ে যান। ও যখন বলছে আমরা ওয়েট করতে পারবো না, উনি ভেতর থেকে কোথার থেকে প্রসাদ নিয়ে এসে সবাইকে, দিচ্ছেন। চারজনকেই প্রসাদ দিয়ে দিলেন। এবং তারা, whereas অন্য গাড়িগুলো কিন্তু দাঁড়িয়ে আছে। অন্য গাড়িগুলো কিন্তু দাঁড়িয়ে আছে বা তারা যারা প্রণাম সেরে চলে যাওয়ার চলে যাচ্ছে, মানে ওদেরকেই করলো। এবং তারপরে কাকিমাও বলল যে আরেকটা জিনিস লক্ষ্য করলি, আমরা যদি জ্যামের আগে না আটকে পড়তাম বা হ্যাঁ। এখানেও যদি আমরা জ্যামে না পড়তাম, হ্যাঁ। আমরা কিন্তু এই মুহূর্তটা মিস করতাম যখন মায়ের পুষ্পাঞ্জলি চলছে। পুষ্পাঞ্জলি চলছে। ঠিক ঠিক আমরা ঠিক। কিন্তু তার আগে বেরিয়ে চলে যেতাম। একদম। তো আমার সেই বন্ধুটি বলছে, বলে বুঝলি আমি না তখন হাউ হাউ করে কাঁদছি। আমি বলছি যে আহা। মা আমি অভিমান করে বলেছিলাম যে আমি তোমার মুখ এবছর দেখবো না, তুমি শুধু তোমার মুখ নিজের থেকে দেখালে তা নয়, তুমি আমাকে আদর করার জন্য প্রসাদ ফুল সব পাঠিয়ে দিলে মান অযাচিত, ভাঙিয়ে দিলেন। মান মান ভাঙিয়ে দিলে। মান ভাঙিয়ে দিলেন। মানিনী মেয়ে। বললো যে মা আমার আর তোমাকে বলার আমার নিজের আর কোনো মুখ নেই, হ্যাঁ। আমার লজ্জা লাগছে। তখন বলে আমার মাথা দুঃখ এরম হেট হয়ে যাচ্ছে যে আমি সত্যি তাই। মানে আমি অভিমান করেছিলাম কিন্তু দেখ আমার পুরো আমার অভিমান ভাঙিয়ে, বলে দেখ এমন গ্রহণ ও সন্নিবেশ এমন পড়েছে যে হুম। বাবার কাজটা জগদ্ধাত্রী পুজোর নবমীর দিনই পড়েছে কাজটা। পড়েছে। একদম মানে এই ঘটবে বলেই। এই সব অঘটনগুলো ঘটবে বলেই। তাই। এবং আসলে তিনি তিনি রাগ দেন, তিনি রাগ ভোলান। তাই একদম না? তিনি তো রাগ দেন, তিনি আবার রাগ থেকে মুক্তি দেন, অভিমান একেবারেই থেকে মুক্তি তাই। দেন। আর সেইটা একদমই তাই। তাই বললো যে তুই কিন্তু বলিস সেই ঘটনাটা, কারণ আমরা তো সবসময় নেগেটিভ হ্যাঁ। জিনিসগুলোকে নিয়ে হ্যাঁ। করি, কিন্তু এইটা হচ্ছে একটা পরম আশীর্বাদের গল্প, হ্যাঁ। যেখানে কিনা একটা ট্রেনের অত বড় অ্যাক্সিডেন্ট, হ্যাঁ। সেটাতে যেখানে মানুষের বলতে নেই মানুষের মৃত্যু পর্যন্ত ঠিক হতে ঠিক ঠিক পারতো, ঠিক।
ঠিক। হঠাৎ কি ঐশ্বরিক কৃপায় একটি মানুষও হতাহত হয়নি। হুম কারুর হয়তো হুম একটু ছড়ে কেটে গেছে, কিন্তু হুম ওর বগিটা ইনট্যাক্ট, বলে আমার বগিটা রেলের ওপরেই দাঁড়িয়ে আছে, আমার হুম বগি কিন্তু হুম। পড়েনি। এবং তারপরে আমাকে এইভাবে মা দর্শন দিয়ে, খাইয়ে, রীতিমতো ফুল টুল দিয়ে, আশীর্বাদী ফুল দিয়ে আমাকে পুরো আমার মান ভঞ্জন করে দিল। বললো তুই এই ঠিক। ঘটনাটা কিন্তু বলিস। এবারে আমি অবশ্যই। এটাও বলে দিই যে আজকে আমি ওকে বলেছিলাম যে তুই এরকম ভাবে হুম নিজের আইডেন্টিটি লুকিয়ে রাখবি না তো, হুম তুই হুম তুই হুম হুম। কাদের বংশধর তুই ভেবে দেখেছিস? তা নিজেই বললো সেই তো। হ্যাঁ হ্যাঁ সত্যি। এর আগে কিন্তু আমি ওর অনেক গল্প বলেছি, কিন্তু এরকম নাম লুকিয়ে বলেছি। হ্যাঁ হ্যাঁ ও ও হ্যাঁ হ্যাঁ। চাইতো না, কিন্তু আজ আমি সেই হাটে হাঁড়ি ভেঙেই দেবো, ওর নামটা বলে দেবো। ওকে তোমরা অনেক সময়তে দেখবে ও আহ, এতে ও ফেসবুকে নেই বলে ও লাইভে আসতে পারে না, কিন্তু আচ্ছা ইউটিউবে শোনে এবং ইউটিউবে কমেন্ট করে, শ্রাবন্তী ভট্টাচার্য। আচ্ছা 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 আচ্ছা। ও হচ্ছে শ্রাবন্তী শরৎ ভট্টাচার্য। মহারাজ এবং শশী মহারাজের সাক্ষাৎ বংশের মানুষ। বংশ। এবং আমি আরেকটা দাদা, হ্যাঁ আচ্ছা তুমি না, বলে নাও। আমি সেটাই বলছি, মানে হ্যাঁ আমি আমি বললাম যে তুই তুই লুকোস কেন নিজেকে? আমি হলে তো এরকম ঢাক ঢোল পিটিয়ে বলতাম লোককে যে আমার বংশে কার, না আমার লজ্জা লাগে। ও মিশনে হ্যাঁ। গিয়েও বলে না, নিজের পরিচয় দেয় না, আচ্ছা বলে আচ্ছা ওরা আচ্ছা। আবার আমাকে নিয়ে হয়তো একটু বাড়াবাড়ি করতে পারে, স্পেশাল হ্যাঁ ট্রিটমেন্ট, শরৎ মহারাজ শশী মহারাজের মহাদেব। বংশের সেটাই সেটাই। মেয়ে, এবং একদমই লতায় তাই। পাতায় নয়, একেবারে সাক্ষাৎ, মানে ঠাকুরদার দুই হ্যাঁ। কাকা। তো এ সেখান বাবা। থেকে আসছে। বলছে যে, বলে না, বলে আমি না ফিল করি জানিস তো, দুই দাদু সব সময় আমার সঙ্গে রয়েছেন আমার আচ্ছা, বিপদে এবং আপদে। আমার একটা জিনিস মনে হলো শুনতে শুনতে, যে ধরো উনি ওই ট্রেনের মধ্যে ছিলেন বলে এটাও হতে পারে যে ওই রকম একদম আহ বংশের মানুষ, তাদের একদম। উত্তরাধিকারী আচ্ছা বলে হয়তো হতাহত হলো, মানে আহত হলো লোকে, কিন্তু মৃত্যু হলো না কারুর। আচ্ছা দীপ্ত, মনে আছে আমরা যে গিয়েছিলাম গিরিশ মঞ্চে যে হ্যাঁ হ্যাঁ ভক্ত সম্মেলনে, সেই হ্যাঁ 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 মহারাজ, সেই ভুজের মহারাজ বললেন না হ্যাঁ। যে একটি মানুষের জন্য অনেক সময় অনেক প্রাণ বেঁচে যায়। এইটাই আমি বলছিলাম, রাইট। একদম। একদম। যে আচ্ছা সেই এইটা না আমার মজা- মনে হলো শুনতে শুনতে, যে উনি ওই রকম একটা শুদ্ধ আত্মার মানে রক্ত নিয়ে আছেন হ্যাঁ বলে, হ্যাঁ হ্যাঁ, শুদ্ধ আত্মা ওনার ভেতরে উত্তরাধিকার সূত্রে বহন করছেন বলে হয়তো ওই দুর্ঘটনায় অনেকে বেঁচে গেলেন। অনেকে বেঁচে গেলেন। ওনার এটা প্রেজেন্সটা খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু আমারও মনে হয়েছে। হ্যাঁ কারণ হ্যাঁ আমি সেই যে ভুজের মহারাজ যে গল্পটা হ্যাঁ। বলেছিলেন, যে একটি মানুষও যদি ভালো থাকে, ঠিক। যেরকম আমরা বলি যে একটা পচা আম গোটা পুরো ঝুড়ি পচিয়ে দিতে পারে, পচিয়ে দেয়। কিন্তু হ্যাঁ আবার একজন ভালো মানুষ যদি অনেক বাজের মধ্যেও থাকে, সবাই কিন্তু উদ্ধার হয়ে যায় ওই একটি মানুষের জন্য। হ্যাঁ 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 হ্যাঁ। তো একদমই তাই। কাজেই এই কৃপা, তো আমি ভাবলাম আজকে সূচনাটা সেই আশীর্বাদের গল্পটা খুব দিয়ে সুন্দর করি। হলো। আর এবং এক সত্যি আর একদম রিসেন্ট ঘটনা, এই তো 9-10 তারিখে, 9ই নভেম্বর, 10ই নভেম্বরের ঘটনা। তাই তো। এরকম দশ ঘটনা শুনতে পাওয়াটাও পুণ্যের। পুণ্যের। এই তো এই এরকম ঘটনা। একদম। তাই তো। এইবারে আমার আমার যা বক্তব্য ছিল আমি বলে ফেললাম। এইবারে ওভার টু দীপ্ত ভাই। দীপ্ত ভাই আজকে আমাদেরকে ভয় পাওয়াবে কি কি করবে আমরা দেখি একটু। না, আমরা ভয়, মজা, আবার একটু কি বলবো, আহ, ঈশ্বরের শরণাপন্ন সবকিছুই হব। শুরুতেই তো দাদা আমাদের তার 5 পা ছুঁয়ে দিলেন মা জগদ্ধাত্রীর, এবং এরকম একটা গল্প, এরকম একটা ঘটনা দিয়ে আজকের অনুষ্ঠান শুরু হলো। ভালো লাগছে, মনটা খুব ভালো হয়ে গেল। এবং গোপু সোনাকে তো আগেই আমাদের আদর ভালোবাসা প্রণাম জানিয়েছি। এবার ঠাকুর মা, স্বামীজি, গুরু মহারাজকে প্রণাম জানিয়ে, গুরুদেবকে প্রণাম জানিয়ে আমি দু একটি ঘটনা আজকে বলার চেষ্টা করব। কিছু শোনা, শোনাই বলবো, মানে পড়া তো অবশ্যই বলবো না, শোনা ঘটনা। এবং যাদের থেকে শোনা তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই তারা বলেছেন। এবং শুরুতে আমিও একটি দৈব অলৌকিক ঘটনাই বলি। মানে
এখানে যেটা বলতে যাচ্ছি যে ঘটনাটা, সেটার মধ্যে যে খুব ঘটনার ঘন ঘটা আছে তা বলবো না, কিন্তু এই বিষয়টা মানে যেটা বলতে যাচ্ছি আমি, সেটার মধ্যে একটা ঐতিহাসিকতা আছে, আবার কিছু কিংবদন্তি আছে, সবটা মিলিয়ে মিশিয়ে একটা ঘটনা। এটা উত্তর 24 পরগনার ঘটনা, উত্তর 24 পরগনার বনগাঁর ঘটনা। আমি এর আগেও বনগাঁর ঘটনা বলেছি, যেহেতু বনগাঁতে আমার শ্বশুর বাড়ির তরফের অনেক আত্মীয় স্বজন থাকেন, তো এবং তাদের থেকে আমি অনেক কিছু কুড়িয়ে বাড়িয়ে নিয়ে আসি ঝুড়ি ভরে। সেই রকমই একটি ঘটনা। এটি বনগাঁর ভবানীপুর বলে বনগাঁ একটা অঞ্চল আছে, ভবানীপুর। এবং এই ভবানীপুর অনেকগুলোই আছে পশ্চিমবঙ্গে, গড় ভবানীপুর, কলকাতা ভবানীপুর, এটা বনগাঁর ভবানীপুর। তা ভবানীপুরের ভেতরে ভবানীপুর গ্রামটা ভেতর দিয়ে যেতে যেতে আরো 2-3টে গ্রাম পড়ে, তার মধ্যে একটা গ্রামের নাম হচ্ছে কালিয়ানি। কালিয়ানি সেই গ্রামের একটি শ্মশানের গল্প, শ্মশানের কথা আর কি। আগেই বললাম ইতিহাস আর কিংবদন্তি মিশে আছে। এবং এই শ্মশানটিতে মা শ্মশানকালী রয়েছেন। এবং গত বছর খুব সম্ভবত দোলের পরে, দোল তখন হয়ে গিয়েছে, আমরা গিয়েছিলাম সস্ত্রীক, আমি সেখানে যাই এবং মাকে দর্শন করি। এর আগে আমার একবার দুবার ইচ্ছে ছিল, কিন্তু হয়নি, কারণ আমি ওই ঘটনাটা শুনেছিলাম শ্মশানের। শ্মশানটি চূর্ণী নদীর তীরে, চূর্ণী নদীর তীরে। আজ থেকে প্রায় 120-125 বছর আগে এক সাধক, তার নাম মদন বাবাজি, তিনি মদন বাবাজি নামেই খ্যাত ছিলেন। মদন বাবাজি তিনি অসম্ভব শক্তিশালী সাধক, এবং তিনি মায়ের দেখা পান। মায়ের দেখা পান বলতে মা শ্মশানকালীকে উনি সাধনায় পান আর কি। এবং মা তাকে দেখা দেন যে রূপে, সেই রূপেই তিনি যখন তিনি আবার চেতন অবস্থায় ফিরে আসেন, তিনি তখন ওই রূপটা তার মধ্যে আঁকা ছিল। তিনি তখন ওই গ্রামেরই এক শিল্পীকে ডেকে বললেন যে, রূপটা তিনি বুঝিয়ে দিলেন যে এইভাবে মায়ের মূর্তিটা গড়া হবে, কিন্তু মাটি দিয়ে গড়া হবে না, মূর্তিটা গড়া হবে সিমেন্ট দিয়ে। মায়ের মূর্তিটা কিন্তু সেখানে সিমেন্ট দিয়ে তৈরি করা, এবং সিমেন্ট দিয়ে তৈরি করা মূর্তিটার বিশেষত্ব হচ্ছে মায়ের বাঁ পাটা একটু এগিয়ে আছে, মানে বামাকালীও আমরা বলতে পারি এক অর্থে, বামাকালীও বলা যায়। বাম পদটা মায়ের, বাম চরণটা একটু এগিয়ে রয়েছে। এবং এই মদন বাবাজি, এনাকে নিয়ে অনেক কথা প্রচলিত আছে। প্রথমত হচ্ছে উনি সে সময় সব সাধনা করেছিলেন, খুব বড় মাপের মানে তন্ত্র সাধক ছিলেন আর কি, সব সাধনা করেছিলেন। এবং পরবর্তীকালে যাকে সবাই ওনার ভৈরবী বলে জানতো বা জানতেন, সেই ভৈরবী সঙ্গে তার দেখা কিন্তু সব সাধনা করতে গিয়ে। কিভাবে দেখা হলো সেটা খুব ইন্টারেস্টিং। আমরা সবাই মানে অনেকেই জানি হয়তো, যারা তন্ত্র বিষয়ে একটু একটু পরিচিত হয়েছি আর কি, যে সব সাধনায় যে সবটি লাগে, সেই সবটি কিন্তু যেমন তেমন সব হলে হয় না, যেমন তেমন সব হলে মোটেও হয় না সাধনা। এবং সেটার জন্য দরকার হয় একটু নিম্ন বর্ণের সব। নিম্ন বর্ণ মানে এটা অন্যভাবে কেউ নেবেন না প্লিজ, মানে এটাই নিয়ম, মানে শাস্ত্র এটাই বলে, তন্ত্রশাস্ত্র এটাই বলেন, তন্ত্র এটাই বলেন যে নিম্ন বর্ণের সব হতে হয়। এবং যদি অপঘাত মৃত্যু হয়, অপঘাত মৃত্যুর সব যদি হয়, সেটা নাকি আরো বেশি এফেক্টিভ হয়। মানে এটুকু আমার পড়া বা শোনা থেকে আমি বলছি আর কি। তা সেই রকম ভাবে একটি সব উনি একদিন জোগাড় করলেন এক ঝড় জলের রাতে, এবং সেই সবটি জোগাড় করে
তিনি মানে মানে এই সেদিন যেদিন তিনি বসবেন আর কি সাধনায়, সেই সকালে বা তার আগের রাত্রেই মৃত্যু হয়েছে মেয়েটির। মেয়েটি খুব সম্ভবত দুলে বাগদি এরকম একটা কোন সম্প্রদায়ের, এরকম কোন বর্ণের দুলে বাগদি সম্প্রদায়ের মেয়ে। সেই সবটাকে উনি টেনে, জলে ভেসে যাচ্ছিল, টেনে নিয়ে আসেন। নিয়ে এসে দেখছেন তার মধ্যে প্রাণ নেই। তিনি যথারীতি সমস্ত উপাচার সাজিয়ে নিয়ে উনি সাধনায় বসলেন। কারণ সেই দিনটাই ছিল, সেই তিথিটাই খুব উপযুক্ত তিথি ছিল সব সাধনার জন্য, যেটাকে আমরা লতা সাধনাও বলে থাকি, সব সাধনা বা লতা সাধনা। এবার তিনি যখন বসলেন, বসার পর আমরা জানি যে সবের মুখে একটু একটু করে ছোলা ভাজা, কড়াই ভাজা, একটু একটু করে মদিরা বা সোমরস দিতে হয়। সেইভাবে উনি যখন একটু একটু করে দিচ্ছেন, ওনার মনে হচ্ছে দেহটা নড়ে চড়ে উঠছে, দেহটা নড়ে চড়ে উঠছে। তিনি ভাবছেন এটাও মায়ের লীলা। কিন্তু ক্রমশ উনি বুঝতে পারলেন দেহের মধ্যে প্রাণ সঞ্চার হচ্ছে, সব জেগে ওঠে, সব জেগে উঠছে। এবং এই সব জেগে ওঠার পর সেই সব সম্পূর্ণরূপে চেতন অবস্থায় এসে পৌঁছলো। তখন তিনি উঠে দাঁড়ালেন এবং দেখছেন যে সে একেবারে মানে সুস্থ জীবিত। তখন তো তাকে নিয়ে আর সাধনা তার মাঝপথে বন্ধ হলো। এই মেয়েটিকে তিনি তখন নিজের কাছে আশ্রয় দিলেন, এবং তাকে তো আর ঘরে ফিরিয়ে কেউ নেবে না, আর প্রশ্নই ওঠে না নেওয়ার। এই মেয়েটি তখন তার পায়ে কেঁদে পড়লো এবং মেয়েটিকে উনি আশ্রয় দিলেন। এবং এইভাবে মৃত মানুষ আগের দিন বা দিনের দিন ভোরবেলা মারা গেছে, সে জেগে উঠছে তার সাধন বলে, মানে এটা দিকে দিকে খবরটা ছড়িয়ে পড়লো। এবং ওই মেয়েটি ওনার কাছে আশ্রয় পেল। উনি মেয়েটিকে পরবর্তীকালে দীক্ষা দিলেন এবং ওনার যে অসমাপ্ত সব সাধনা সেটা উনি সম্পূর্ণ করেছিলেন পরবর্তীকালে, এবং সিদ্ধি লাভ করেন, মায়ের দেখা পান। এবং কালক্রমে ওইখানে আমরা যখন মন্দিরটি দর্শনে গেলাম, তখনও দেখলাম মূল মন্দিরের পাশে আরেকটি ছোট মন্দির, সেখানে দুটি পঞ্চমুণ্ডির আসন রয়েছে, লাল শালু কাপড়ে মোড়া পঞ্চমুণ্ডির আসন দুটি। ওখানে এই মেয়েটিকে পরবর্তীকালে ইনি হলেন ওনার ভৈরবী, সাধন সঙ্গিনী। ওনারা দুজনে পঞ্চমুণ্ডির আসনে বসে ধ্যান করতেন। পাশাপাশি দুটো পঞ্চমুণ্ডির আসন রয়েছে এবং ত্রিশূল রয়েছে। এই ত্রিশূলটিও নাকি উনি মায়ের সাধনা করবার সময় মায়ের বরে প্রাপ্ত হন। এই ত্রিশূলটি, সেই ত্রিশূলটিও মাটিতে পোতা রয়েছে, লাল শালু দিয়ে মোড়া রয়েছে। এবং ওনাদের দুজনেরই সমাধি মন্দিরও রয়েছে পাশে, এবং ওই পঞ্চমুণ্ডির আসন রয়েছে। এবার এই যে মৃত মানুষ জেগে উঠলো এবং সে প্রাণ ফিরে পেয়ে আবার ভৈরবী হয়ে গেল, এই ব্যাপারটা তখন ওই গ্রাম ছাড়াও আশেপাশে বহু জায়গায় ছড়িয়ে পড়লো এবং সবাই দেখতে আসতো। এবং ওনার কাছে, উনি এমন বড় সাধক ছিলেন যে ওনার কাছে প্রয়োজনে বিপদে আপদে সকলেই আসতেন, কিন্তু সবাই ভৈরবীকে একটু ভয় পেত, একটু এড়িয়ে চলতো ওনাকে। কিন্তু একদিন সেই সাধকের যখন শরীর চলে গেল মদন বাবাজির, তখন তো ওই ভৈরবী মাই ছিলেন, তার কাছেই লোকে আসতো। ততদিনে উনি ওই অঞ্চলে ওনার একটা মোটামুটি পরিচিতি, বা উনি যে ভয় পাওয়ার মতন কিছু নন সেটা লোকের মধ্যে স্থির হয়ে গিয়েছে, স্থিরীকৃত হয়ে গেছে বিশ্বাসটা। কিন্তু আমি যখন গেলাম তখন ওই মন্দিরের যিনি বর্তমান পুরোহিত মশাই, সেবায়িত, উনি মহাদেব মুখোপাধ্যায় ওনার নাম, নামটা বলেই দিচ্ছি আমি, মহাদেব মুখোপাধ্যায়। উনি, ওনার সঙ্গে অনেকক্ষণ কথা হলো। তা উনি বললেন যে কি জানো একটা ব্যাপার, যে আমি এখানে আমি অনেক বছর ধরেই মায়ের সেবা করার সুযোগ পেয়েছি, মা আমাকে দিয়ে করিয়ে নিচ্ছেন। আমি মদন বাবাজিকে দেখিনি, বা যদি দেখেও থাকি তাও আমার মনে থাকার কথা নয়, সে বহুকাল আগের কথা। মদন বাবাজি দীর্ঘ জীবন প্রাপ্ত হয়েছিলেন, ওনার দীর্ঘ আয়ু ছিল এবং তারপরে ওনার শরীর চলে যায়। দেখলেও আমার মনে থাকার কথা নয়। তবে এটুকু অনেক
এটুকু আমি শুনেছি আমার বাবা দাদুর মুখে, যে একবার এখানে মহামারী হয়। সে মহামারীর সময় উনি বুক দিয়ে এখানকার মানুষজনকে বাঁচিয়েছিলেন। উনি যে শুধু মায়ের আরাধনাই করতেন তা নন, উনি মানুষের সেবায় কাজ করতেন। এখানে একবার বন্যা হয় প্রবল। বন্যার সময় উনি অনাথ আতুরজনকে আশ্রয় দেন, এবং পাশে যে চূর্ণী নদী, এই চূর্ণী নদী দিয়ে এই চূর্ণী নদী এখন মজে গেছে, খালের মতো হয়ে গেছে পানা টানা পড়ে। তখন চূর্ণী অনেক বেশি প্রসারিত ছিল, নাব্যতা বেশি ছিল তখন। বলছে এই চূর্ণী আর সেই চূর্ণীর মধ্যে আকাশ পাতাল প্রভেদ। তা তখন এই চূর্ণী নদীতে অনেক নৌকো টৌকো যাতায়াত করতো, অনেকে এখানে আশ্রয়ও পেত এই মন্দিরে। তখন এখানে কিন্তু এই পাশেই শবদাহ হতো। এখন আর ওখানে শবদাহ হয় না, তখন হতো ওনার সময়। এবং ওনার ভক্ত কিছু শিয়াল ছিল। আমরা যেমন বামদেবের কথা জানি না, যে ওনার অনেক ভক্ত কুকুর ছিল, ওনারও অনেক কাক ছিল, চড়াই ছিল, শিয়াল ছিল। তাদেরকে উনি প্রতিদিন খাওয়াতেন। এবং ওখানকার মানুষজন মদন বাবাজি অন্ত মানে এখনো মানে দুহাত তোলে কপালে। মানে ওনার এমনই, উনি যে শুধু বড় সাধকই ছিলেন তা নয়, জনদরদি মানুষও ছিলেন। এবং লোক মানে ওনার নাকি বিপুল বপু ছিল, এবং মানে আলুলায়িত চুল, কেশ, এবং অনেক দীর্ঘ শ্বশ্রু নিয়ে উনি ঘুরে বেড়াতেন। এবং গ্রামের লোকজন খুব সমীহ করে চলতো ওনাকে। যদিও ওনার কোনো ছবি আমরা দেখতে পাইনি, কোনো ছবি সে সময় তো তোলার প্রচলন অত ছিল না। তবে ওনাদের দুজনের সমাধি রয়েছে পাশাপাশি, আর পঞ্চমুণ্ডির আসনটা ওই লাল শালু দিয়ে মোড়া রয়েছে, এবং মায়ের পা বাম দিক অগ্রসর। মায়ের মূর্তি, ওই যে মায়ের মূর্তি উনি স্থাপন করে গেছিলেন, ওই মায়ের মূর্তি আজও পুজো হচ্ছে। তবে যিনি সেবাই, বর্তমান সেবাই, উনি একটা কথা বললেন। আমি বললাম যে আচ্ছা, আপনি তো সন্ধেবেলা পুজো করতে আসেন, সন্ধ্যা আরতি করেন, ভোগ রাগ সন্ধেবেলা, তা আপনার তো নিশ্চয়ই অনেক অলৌকিক অভিজ্ঞতা হয়েছে। বললো হ্যাঁ হয়েছে তো বটেই, কিন্তু সে আমি বলবো কেন? আমি বলবো না, আমার বারণ আছে, বলা যাবে না। সে তো হয়েছেই, আমি এত বছর ধরে আসছি, ঝড় জলের রাতেও এসেছি, ঘোর অমাবস্যার রাতেও আসি। হ্যাঁ, আজও সন্ধ্যেবেলা আসবো, আজও কি হবে আমি জানি না, অনেক কিছুই হয়। আমি তোমাদের বলবো কেন? এত কথা বলতে নেই, এত কথা জানতেও নেই। এইটুকু জানলে এটাই অনেক জেনেছ। ফলে আমরা আর কিছু ওনাকে ঘাঁটালাম না। কিন্তু প্রণাম করে চলে আসতে আসতে মনে হচ্ছিল যে ওই গ্রামের মধ্যে কে জানে বলো এনাদের কথা, মানে এই মদন বাবাজির কথা কি কেউ জানে? কেউ জানে না। অথচ অত বড় একজন শক্তিমান সাধক ওই কোন প্রত্যন্ত গ্রামের ভেতরে কত বছর আগে মাকে পেয়ে গেছেন, মাকে পেয়েছেন এবং মাকে প্রতিষ্ঠা করেছেন, এবং মানুষের সেবায় নিজের জীবনও দিয়েছেন। তা এই ঘটনাটা আমার মনে হচ্ছিল যে দাদার কাছে, এবং আমাদের অন্যান্য শ্রোতা বা আমাদের পরিবারের কাছে, দাদাকে নিয়ে আমাদের যে বৃহত্তর পরিবার, গল্প হলেও সত্যি, এখানে সবার সঙ্গে একটু ভাগ করে নিই, সেই জন্য প্রথমেই বললাম ঘটনাটা। এর মধ্যে যে খুব খুব ইন্টারেস্টিং, মানে কোন রকম অলৌকিক বিষয়বস্তু খুব কিছু আছে তা বলতে পারলাম না, কারণ আমি তো সেটা জানতে পারিনি, কারণ উনি বললেন না। শুধু একটা কথা বললেন যে মায়ের নূপুর তো শুনি, নূপুর তো শোনা যায়। হ্যাঁ, নূপুরের ধ্বনি তো শোনা যায়, কিন্তু আর যা হয়েছে তা আমি বলতে পারি না, আমার বারণ আছে। আর এত জিজ্ঞাসাও করো না। হ্যাঁ, না এই সূত্র ধরে আমি এই কথাটা বলি ভাই, এটা কিন্তু আমি আমারও গুরুজনদের কাছ থেকে শুনেছি, আমার দাদুর কাছ থেকেও শুনেছি, হ্যাঁ, যে নিজের দর্শনের কথা কিন্তু কাউকে বলতে নেই, বলতে না, নেই। না, বলতে নেই, না, না, তাহলে দর্শন বন্ধ হয়ে যায়। বন্ধ মানে হয়ে যেটা যায়। তোমাকে ঈশ্বর দিচ্ছেন ওটা তোমাকেই দিচ্ছেন উপহার হ্যাঁ, স্বরূপ, কাজেই সেই উপহারটাকে তুমি অন্য কারোর সঙ্গে কিন্তু ভাগ না, করতে পারো না। ভাগ করতে পারো। হ্যাঁ, এটা ওটা তোমার এক্সক্লুসিভলি তোমার। এক্সক্লুসিভলি তোমার, কাজেই একদমই তাই। দর্শনের কথা কখনো বলতে নেই। আর না, না, সোনালি না। একটা প্রশ্ন করেছে যে আচ্ছা দাদা, হ্যাঁ, আমি হ্যাঁ, শুনেছিলাম
সব হ্যাঁ, হ্যাঁ, সাধনার সময় যে দেহ জেগে ওঠে হ্যাঁ, তা প্রকৃত দেহধারীর আত্মা নয়, অন্য হ্যাঁ, আত্মার প্রবেশ ঘটে। হ্যাঁ, না, হ্যাঁ হ্যাঁ, এটা সোনালি, তুমি হ্যাঁ এটা তুমি ঠিকই হ্যাঁ, শুনেছো যে সেখানে ঠিক। সব চিৎকার করে ওঠে, হুম, সব নয়তো। আর ওই যে মুখে সৌম্য বলছিল যে হ্যাঁ, মুখে তখন সেই ছোলা মটর কি মুড়ি কারণ এগুলো মুখে দিয়ে দিতে হয়। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু এই continuously দিয়ে যেতে ক্ষেত্রে হয়। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু সোনালি এই ক্ষেত্রে বোধহয় ব্যতিক্রম হয়েছিল, হ্যাঁ, কারণ উনি তো মহাসাধক, উনি সেটা বুঝতে পেরেছিলেন, যে যার অন্য জন্য কারোর উনি হ্যাঁ তাই উনি এই মেয়েটিকে একে নিয়ে আর কন্টিনিউ করেননি সব সাধনাটা। মানে না, না, এটা না, উনি যোগ বলে বা ওনার সাধন বলে উনি এটা বুঝতে পেরেছিলেন যে এর মধ্যে কিন্তু অন্য কোনো পিশাচ বা প্রেতের প্রবেশ হয়নি, হয়। এটা ওরই ওরই আত্মা জাগ্রত হচ্ছে। কিছু হ্যাঁ, ভাবে হয়তো সেটা সুপ্ত ছিল, কিন্তু তার এই সাধনের তেজে সেটা আবার জাগ্রত হয়েছে। এটা তিনি হ্যাঁ, ফিল করেছিলেন বলে তাকে ভৈরবী, এবং ভৈরবী তো যে কোনো মানুষকে করে না, তার করে, কিছু করে। শারীরিক লক্ষণ থাকে, একদমই তাই, সেই একদমই তাই। লক্ষণ দেখে তারপরে ভৈরবী নির্বাচিত হন। মারা তো গিয়েছিলেন কনফার্ম হয়েই তো তার হ্যাঁ, বাড়ির লোকেরা তাকে ভাসিয়ে দেয়। একদম। তো উনি সেই হয়তো রকম জলে নেমে আত্মহত্যা করেছিলেন, এটাও হতে পারে। হ্যাঁ, বা আগে সেই হতো না সাপে কাটা ভাসিয়ে দিত, সাপে কাটা ভাসিয়ে হ্যাঁ, দেওয়া, হ্যাঁ, সেটা জলে অনেক সময়তে সেই বিষক্রিয়া নষ্ট হয়ে যেত এবং নষ্ট হয়ে যেত। হ্যাঁ এবং তারা এটাও বেঁচে হতে উঠতো। এটাও হতে পারে। সেটা পরে সেটাও উনি হতে যখন পারে। হ্যাঁ, কারণ এটা তো অনেকশো বছর আগের কথা। হ্যাঁ এবার হ্যাঁ এটা হতে পারে মুখে এটা প্রচলিত হয়ে এসেছে। হ্যাঁ হ্যাঁ, এবার হতে পান সত্যি সত্যি ফিরে পেয়েছে। ঠিক কথা। আর সব হ্যাঁ, সময়তেই শ্মশানকালীর সঙ্গে দক্ষিণাকালীর এইটাই তফাৎ, বা মা হ্যাঁ, তারার এটাই তফাৎ, যে উনি কিন্তু বামা, ওনার সব বামা সময়তে বাঁ চরণটি আগে অগ্রে স্থাপিত। অগ্রসর। যদি শিব থাকেন সব রূপে, হ্যাঁ, শিব তাহলে আছেন। শিবের বুকেও বাঁ পাটাই থাকবে, হ্যাঁ, ডান পাটা পেছনে থাকবে। পেছনে। কিন্তু বামা কিন্তু আমাদের গৃহস্থ যারা, তাদের গার্হস্থ যারা, পূজিতা নন। তাদের পূজিতা কিন্তু নন, না, তিনি শ্মশানচারিণী। হ্যাঁ, মা, একদমই এটা এটা ঠাকুর বলেই গেছিলেন, মা লক্ষ্মী রূপে মাকে পূজাই করা যায়, কিন্তু সেটা দক্ষিণা কালিকা। মানে দক্ষিণে যার ডান পাটা মহাদেবের বুকে বা বুকে। ডান পাটা অগ্রে স্থাপন করা, তিনি হচ্ছেন দক্ষিণা কালিকা, এবং তিনি হচ্ছেন গৃহীতের উপাস্যা হতে পারেন। উপাস। কিন্তু হ্যাঁ, 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 সেখানে তাকে দেখো গয়নাও পরানো হয়, শাড়িও পরানো হয়, সেটাতে অনেক বেশি ডোমেস্টিকেটেড, মানে হ্যাঁ, হ্যাঁ, তাকে হ্যাঁ, একটা হ্যাঁ। গৃহস্থ স্থালির একটা জন্য যেন তাকে পিল দেওয়া হয়। একদম। হ্যাঁ, কিন্তু যিনি হ্যাঁ, তারা বা যিনি মানে বামা কালী, যিনি শ্মশান কালী, তিনি তাকে বামা কালী কিন্তু গৃহস্থদের জন্য উচিত পূজিতা নয়, হ্যাঁ না, পূজিতা নন। না, তো না। কেউ যদি, কোন গৃহস্থ যদি এই পূজা করে, তাহলে কিন্তু তার সংসারের অমঙ্গল হয়, মানে হ্যাঁ, হ্যাঁ, সংসারটা হ্যাঁ, তখন সংসার থাকে না। থাকে হ্যাঁ, না। কারণ ঠিক, উনি ঠিক। উনি এটা মনে রাখতে হবে, উনি কিন্তু শ্মশানবাসী। একদমই, একদমই। কাজেই ওনার প্রিয় জায়গা হচ্ছে শ্মশান। কিন্তু এবং এই কারণে দাদা, হ্যাঁ বলো তুমি। হ্যাঁ, তাই আহ, দক্ষিণা কালিকাকে আমরা পুজো করতে পারি বাড়িতে, কিন্তু হ্যাঁ, আহ, মা শ্মশান কালীকে নয়। শ্মশান কালীকে বা মা তারা কিন্তু না, না, মানে তুমি ভক্তি করো শ্রদ্ধা করো সেটা ঠিক আছে, কিন্তু গৃহে কিন্তু তারা উপাস্যা নন, না। সেইভাবে এবং সেই এই কনফিগারেশনটা নয়। না, না, ঠিক। এবং এই প্রসঙ্গে একটা কথা মনে পড়লো, শ্মশানচারী তন্ত্র সাধক যারা, সবাই কিন্তু শ্মশানচারী তন্ত্র সাধক হন না। না না, তন্ত্র সাধকের মধ্যেও প্রভেদ আছে। একদম। শ্মশানে যান, সাধনা করেন, আবার ফিরে আসেন আশ্রমে। হ্যাঁ সেটা হ্যাঁ সেটা শ্রেণী আছেন। যারা একেবারেই পার্মানেন্টলি শ্মশানচারী তন্ত্র সাধক, যেমন বামাখ্যাপা ছিলেন বামদেব, এনারা কিন্তু গৃহস্থের বাড়িতে আসতে চান না। এটা আমি শুনেছি, মানে পড়েছি হ্যাঁ, একটা কোথাও। কারণ এই গৃহে এই এফেক্টটা ঠিক হয় না। বলেন যে আমি গেলে অসুবিধে আছে।
উনি যদি গৃহস্থের বাড়িতে পা রাখেন, বলেন যে তাহলে অসুবিধে আছে একটু, ফলে না যাওয়াই ভালো। মানে ঘরের ওই হয়তো বড়জোর উঠোন পর্যন্ত এলেন, বা হয়তো কিছু দূরে দাঁড়িয়ে রইলেন, কিন্তু ঘরে তো মানে প্রবেশ একেবারেই করতে চান না নাকি? মানে আমি এই এটাও নাকি? একদম, আমি এই প্রসঙ্গে দীপ্ত ভাই একটা কথা বলি যে হ্যাঁ, হ্যাঁ, আমার দাদুর তো আমার জীবনে ভীষণ ইনফ্লুয়েন্স। হ্যাঁ, তো হ্যাঁ, আমার মায়ের বাবা, তো হ্যাঁ, দাদু কিন্তু খুব মানে আধ্যাত্মিক দিক দিয়ে খুব উন্নত ছিলেন। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু অদ্ভুত কারণে দাদুর ইষ্ট বলে দাদু মানতেন মা তারাকে। আর আচ্ছা, আচ্ছা, দাদুর কিন্তু সত্যি সত্যি দাদুর সাংসারিক অনেক, কারণ দাদুকে হ্যাঁ, প্রায় সমস্ত সন্তানেরই মৃত্যু দেখতে হয়েছিল। হ্যাঁ, আচ্ছা, দিদা তো চলে আচ্ছা, গেছিলেন, এবং অনেক অনেক মানে একজন হ্যাঁ, দুজন হ্যাঁ, বাদ দিয়ে, বোধহয় দুজন মতো বাদ দিয়ে বাদ বাকি সবার মৃত্যু কিন্তু দাদু দেখে গিয়েছিলেন। আচ্ছা, এবং দাদু তখন খুব কষ্ট পেতেন। হ্যাঁ, আমি হ্যাঁ, আমি না প্রায় লক্ষ্য করতাম যে দাদু না কাঁদছেন বসে বসে। আচ্ছা, আর দাদু হ্যাঁ, একটা কাজ করতেন, দাদু এরকম চোখের জল নিয়ে না এরকম করে হ্যাঁ, মায়ের ছবির মধ্যে চোখের জলটাকে এরকম করে ছিটাতেন, ও, ও, চোখের জলটা নিয়ে এরকম করে ছিটাতেন। হ্যাঁ, আর হ্যাঁ, হ্যাঁ, দাদু একটা গান খুব গাইতেন, যে হ্যাঁ, গানটা আমার টুকরো টুকরো মনে পড়ে, যে হ্যাঁ, শ্মশান ভালোবাসিস বলে শ্মশান করেছি হৃদি, আচ্ছা, শ্মশান বাসিনী শ্যামা দেখবো বলে নিরবধি। এই আহা, গানটা এটা দাদু খুব নিজে গুনগুন করে গাইছে, চোখ দিয়ে ধারা পড়ছে আর জলটা নিয়ে এরকম হ্যাঁ, এরকম করে মায়ের পায়ে ছিটাচ্ছেন। এই এই দৃশ্যটা আমার মনে খুব আঁকা আছে একেবারে। আঁকা আছে, কারণ আমি তো তখন খুব ছোট নই, আমি তখন হ্যাঁ, গ্রাজুয়েশন করছি, কলেজে পড়ি, দাদুর কাছে থাকি, হ্যাঁ, দাদুর কাছে থেকে পড়ছি, কাজেই দাদুর ঠিক, ঠিক, সঙ্গে ঠিক, প্রতিদিনের ইন্টারাকশন আমার হচ্ছে। একদম, একদম। তো তখন দাদুকে দেখতাম যে দাদু এইটা বলতেন যে শ্মশান ভালোবাসিস বলে শ্মশান করেছি হৃদি, শ্মশান বাসিনী শ্যামা দেখবো বলে নিরবধি। তো এই যে ঠিক, ঠিক, যারা এই শ্মশানচারিণীর যদি উপাস্যা হন, মানে হ্যাঁ, কারুর কাছে যদি হন, হ্যাঁ, তার হ্যাঁ, হ্যাঁ, জীবনটা কিন্তু ভাই শ্মশানের মতো হয়ে হুম, যায়। হুম, হুম, হুম। না, এটা খুব সত্যি কথা দাদা। এই প্রসঙ্গে তোমার এই কথাটাই, দাদুর কথা বললে তুমি, আমার একজনের কথা মনে পড়লো। তিনি আমার সম্পর্কে, তিনি আমার ছোট দাদু হন। ছোট দাদু হন বলতে মায়ের ছোট মামা, আমার মায়ের ছোট মামা। এবার উনি, ওনাদের বাড়িটা ছিল, ওনারা ছিলেন আচার্যি, আচার্যি বংশ। মানে ওনারা বৈষ্ণব ব্রাহ্মণ, বৈষ্ণব ব্রাহ্মণ। কিন্তু উনি কোনোভাবে কোনোভাবে প্রভাবিত হয়েই হোক, বা স্বপ্নাদিষ্ট আমি বলবো না, প্রভাবিত হয়েই হোক, কারণ উনি খুব ঈশ্বর ভক্ত ছিলেন। উনি ইন্ডিয়ান রেলওয়েজে চাকরি করতেন, কিন্তু উনি খুব ঈশ্বর ভক্ত ছিলেন এবং পুজো অর্চনার মধ্যেই দিন কাটাতেন, সবকিছু ঠিকঠাক ভালো। কিন্তু উনি হঠাৎ করে শক্তি সাধনা করবার কথা, মানে শক্তি সাধনা বলবো না, শক্তি পূজা, শক্তি পূজা বাড়িতে, মা শক্তির পূজা করব আমি, আহ মানে খুব সমারোহ সহকারে, এটা ওনার মাথায় প্রবেশ করলো। সেটা কোনো একটা প্রভাবে করেছিল, সেটা কোনো ওনার কুলগুরুর প্রভাবেই হোক বা যেভাবেই হোক একটা করেছিল। তখন আমি অনেক ছোট, বা আমি হইনি, আমার জন্মই হয়নি, তার আগের কথা। কিন্তু আমি এর ফলে ওনার কি হয়েছিল সেটা আমি দেখতে দেখতে বড় হয়েছি। উনি বাড়িতে মা মঙ্গলচণ্ডীর মূর্তি প্রতিষ্ঠা করলেন, মঙ্গলচণ্ডীর ঘট মূর্তি প্রতিষ্ঠা করলেন, এবং মঙ্গলচণ্ডীর মন্দির তৈরি করলেন বাড়ির নিচে করে। বছরে একবার করে উৎসব হতো, আমিও সেখানে গেছি দু একবার, আমার মনে পড়ে খুব আবছা, কিন্তু মনে আছে। মানে সারাদিন ব্যাপী লোকজন আসছে, খাওয়া দাওয়া চলছে, মায়ের উপাসনা হচ্ছে ইত্যাদি, এবং এটা একটা পারিবারিক উৎসবে পরিণত হলো। কিন্তু উনি ভুলে গেলেন যে ওনারা কিন্তু বৈষ্ণব ব্রাহ্মণ, উনি ভুলেই গেলেন উনি বৈষ্ণব ব্রাহ্মণ। এটা নিয়ে না আমি অনেকের সাথে আলোচনা করেছি পরবর্তীকালে, তারা প্রত্যেকেই বলেছে এটা ওনার একদম অনুচিত কাজ হয়েছিল।
এর ফলটা কি হলো, ওনার 4 মেয়ে ছিল, 4 মেয়েরই খুব দ্রুত বিয়ে হয়ে গেল, মানে 1 বছর 2 বছর গ্যাপে গ্যাপে বিয়ে হয়ে গেল 4 মেয়ের। তাদের সন্তানাদি হলো টলো সব ঠিক আছে। একে একে ওনার জামাইরা চলে যেতে লাগলো। বড় জামাই সুস্থ সবল মানুষ, অফিস থেকে বাড়ি ফিরছেন, বাসে ঘুমিয়ে পড়েছিলেন, হঠাৎ স্টপেজ এসে গেছে, নামবেন, নামতে গিয়ে পেছনের চাকায় চলে গেলেন। মেজ জামাই আত্মহত্যা করলেন। সেজ জামাই হার্ট অ্যাটাকে মারা, না মেজ জামাই ভুল বললাম, মেজ জামাই হার্ট অ্যাটাকে মারা গেলেন, সেজ জামাই আত্মহত্যা করলেন, ছোট জামাই এখনো বেঁচে আছেন, ছোট মেয়ে সুইসাইড করলেন অগ্নিদগ্ধ হয়ে। তখন ওই দাদুর চোখ দুটো অন্ধ হয়ে গেছে, মাথার ঠিক নেই। উনি বাড়ি বিক্রি করে মা মঙ্গলচণ্ডীকে বিসর্জন দিয়ে ঘট মাথায় করে নিয়ে বড় মেয়ের বাড়িতে গিয়ে উঠলেন, ওই দিদা আর দাদু দুজনে মিলে। শেষ জীবন মানে, এবং রিটায়ার করেছিলেন, পেনশন পেতেন, তা সত্ত্বেও প্রচুর বাজারে ধার দেনা ছিল, মানে প্রায় বিকিয়ে গেলেন মানুষটা। শেষকালে মানে খুবই দারিদ্র্যের মধ্যে ওনার মৃত্যু হয়। হ্যাঁ, এবং এটা কিন্তু উনি কিন্তু মানুষটা ভালো ছিলেন, উনি কিন্তু মানুষের জন্য করতেন, মনোবৃত্তি খুব ভালো ছিল, খুব উদার হৃদয় মানুষ, ব্যবহার খুব ভালো, এবং সেকালে খুব শিক্ষিত মানুষ সে সময়ে। কিন্তু মানুষটার ওই মানে শুধু আবেগে ভেসে গিয়ে ওই রকম ভাবে যখন যা ইচ্ছে পুজো করা যায় না, যায় না, করতে নেই। এবং শক্তি উপাসনা করবার আগে যেটা মহারাজরাও বারবার বলেন, তুমি মায়ের যদি আদেশ না পাও, যদি তোমার গুরু তোমায় আদেশ না করেন, তুমি করবে না। আমার ইচ্ছে হলো আর আমি করলাম, এটা হয় না। তুমি যেটা বললে না শ্মশান হয়ে যাওয়া, এই জিনিসটা কিন্তু আমি চোখের সামনে ওই দাদুকে দেখেছি। মানে পরিবারটা শেষ হয়ে গেল পুরো। এমন হয় তুমি বলো তো, পরপর জামাইরা চলে গেল, মেয়ে মারা গেল, মানে একদম হতশ্রী অবস্থা, মানে ভাবা যায় না, এইভাবে শেষ হয়ে গেল মানুষটা। আচ্ছা দীপ্ত, সোনালী আর হৈমন্তী দুটো প্রশ্ন করেছে আমাদেরকে। সেটা হচ্ছে যে ওরা বলছে যে ওদের আসনে মা তারা ছবি রয়েছে, কেউ দিয়েছিলেন বা কেউ প্রতিষ্ঠা, মানে তারা সেটাকে ঠাকুরের আসনে রেখে ফুল জল দেন। হ্যাঁ, তাতে কিন্তু কোনো ক্ষতি নেই। সোনালী বা হৈমন্তীকে আমি বলছি তাতে কোনো ক্ষতি নেই। এটা হচ্ছে তুমি যদি এখন ওই তন্ত্রের আচার নিয়ে যদি তুমি করতে শুরু করো, তুমি যদি বাড়িতে ওটা একটা উৎসব করে পুজো করো। হ্যাঁ হ্যাঁ, দেখো একটা জিনিস দীপ্ত আমি খুব দেখি, বিশেষ করে আমাদের সাউথ কলকাতাতে খুবই হয়, যে বিভিন্ন পাড়াতে হঠাৎ হঠাৎ করে তারামার পুজো, এটা একটা ব্যবসার মতো হয়ে দাঁড়িয়েছে, যে বিভিন্ন পাড়ার মোড়ে সোনালী ভালো করে জানবে যে আমাদের লর্ডস বেকারিতে বিরাট বড় উৎসব করে তারা মায়ের পুজো হয়, যে যেখানে সেখানে হঠাৎ করে আমাদের পাড়ারও পাশের পাড়ায় শুরু হয়েছে কয়েক বছর তারা মা। আমি চৈতিকে তাই দেখিয়ে বলি যে তারা মাকে এভাবে উপাসনা করা যায় না। যে কোনো একটা সময় হঠাৎ একটা মূর্তি তৈরি করে আমি ধুমধাম করে পুজো করতে শুরু করলাম, এটা করা যায় না। আমাদের জন্য যদি মাতৃরূপ আমাদের বলো, আমাদের জন্য সবচাইতে ভালো মাতৃরূপ হচ্ছে দক্ষিণা কালিকা, বা আমাদের যেটা একদম ঘরোয়া মা লক্ষ্মী, মা সরস্বতী, একদম। তাদের মন প্রাণ দিয়ে পুজো করো, তারাও তো মায়েরই রূপ, মায়ের হয়, তাহলে তিনি দক্ষিণ কালিকাকে পুজো করতে পারেন, একদম শাক্ত বংশ, একদম। কিন্তু তোমার তার আগে ভালো মতো কিন্তু এটা ভেবে নিতে হবে যে তুমি তার অধিকারী কিনা, সে পুজোটা তুমি করতে পারো কিনা, মানে এগুলো। হ্যাঁ, এটা কিন্তু এক একটা থাক থাকে। এবং আরেকটা কথাও আমি তোমাদেরকে বলে দিই, কারুর বাড়িতে যদি সাদা শিবলিঙ্গ থাকে, সাদা শিবলিঙ্গ বাড়িতে রেখো না, একদম না, সাদা শিবলিঙ্গ বাড়িতে রাখতে নেই। ওটা শ্মশান
মানে পূজ্য। একদম। কাজেই কারুর কাছে যদি থাকে, অনেকের হয়তো কেউ উপহার, আমাকেই যেমন একজন উপহার দিয়েছিল, কিন্তু আচ্ছা আমি সেটা আচ্ছা, রাখিনি, আমি সেটা না একটা না না, রাখতে মন্দিরে নেই। দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ। তো তোমাদের যদি সাদা মহেশ্বর দেখতে খুব ভাল লাগে, হুম, দেখতে খুব হুম। সুন্দর লাগে, ধপধপ করছে এতে, হ্যাঁ জানবে হ্যাঁ, দেখো মহেশ্বরের রূপ এবং মা কালীর রূপ কিন্তু হচ্ছে শ্মশানের রূপ। এটা শ্মশানের রূপ। হ্যাঁ হ্যাঁ, কারণ উনি তো ওই যে ভস্য, ছাই, হ্যাঁ হ্যাঁ করতি এসব নিয়ে আছেন না, হ্যাঁ। মানে ওনাকে তো ঠিক গৃহে তো না সেইভাবে আমরা তো ওরকম ভাবে ড্রেস আপ করি না। তো সেইটা যদি একদমই তুমি না। ইমেজটাকেও দেখো, তাহলে কিন্তু যদি মানে মহেশ্বর এবং মা কালী, মা তারা তো বিশেষ হ্যাঁ, করে এনারা কিন্তু আহ, মানে পূজ্য নন, একেবারেই গৃহীদের পূজ্য নন। না মধুরিমা, যদি থাকে তোমার কাছে সাদা শিব, আমি কিন্তু দায়িত্ব নিয়েই বলবো তুমি বাড়িতে রেখো না। না, বাড়িতে না, মন্দিরে। তুমি কোনো মন্দিরে দিয়ে দাও। মন্দিরে তুমি দিয়ে কোনো দিতে হবে। মন্দিরে দিয়ে দাও। না তো রঞ্জিতা ম্যাডাম, আপনাকেও বলি কোন একটা মন্দিরে দিয়ে দিন, সাদা শিবলিঙ্গ কিন্তু বাড়িতে রাখবেন না। এটা আমি দায়িত্ব নিয়েই বলছি, এটা ঠিক। আমি দায়িত্ব নিয়েই বলছি, এটা আমি ভালো করেই জানি যে সাদা শিবলিঙ্গ কিন্তু বাড়িতে রাখে না, রাখার নয়। রাখার নয়, তার বিশেষ উপাচার আছে। কোনো একটা মন্দিরে বরং দিয়ে দিন। হ্যাঁ, মন্দিরে দিলে অসুবিধে নেই। মন্দিরে দিলে অসুবিধা নেই, কারণ না মন্দিরটা তো ঠিক গৃহস্থের না ঘর নয়, না। ওটা তো দেবালয়। তো আপনি হ্যাঁ, যে কোনো দেবালয়ে দিয়ে দিতে পারেন সেটা। স্ফটিকের শিবলিঙ্গ আছে দেবস্মিতা বলছে, কিন্তু আমার মনে হয় যে এটা কিন্তু একটু স্ফটিকটাও একটু জিজ্ঞেস করে নেওয়া উচিত। একদমই হ্যাঁ, তাই। কারণ আমাদের একদমই। একমাত্র এই কৃষ্ণবর্ণ যেটা কালো, যেই মহেশ্বরটা ওই আছে, মহেশ্বর ওই ছাড়া কিন্তু রাখা ওই যায় না। মহেশ্বর ছাড়া কিন্তু আহ উম, বাড়িতে কিন্তু পূজ্য না নয়। না না। হ্যাঁ, কাজে যারা মহাদেবের ভক্ত বা মা কালীর ভক্ত, তাদের কিন্তু কিছু কিছু একটু, মানে যেরকম বাড়িতে আমরা গৃহস্থের যদি সুখ শান্তি সমৃদ্ধি চাই, শ্মশানবাসিনী দেব দেবীর পূজা কিন্তু করা যায় না, যায় তাহলে সুখ শান্তি ওই সমৃদ্ধিটা কিন্তু আসে না। কারণ হ্যাঁ, তুমি বলো না সোনালী, তুমি প্রশ্নটা বলো, আমি শুনছি, যদি উত্তর জানা থাকে আমাদের, আমরা ঠিক না। তোমাকে উত্তর দিয়ে দেবো। তুমি কি কি লিখেছিলে বাবা? আমি ওটা তো তুমি বলেছিলে তারা মার বামদেবের ছবিটা, তো সেই ছবিটা নিয়ে কোনো প্রবলেম নেই, কিন্তু তুমি তো সেটাকে, তুমি তো জাস্ট ছবি করে এমনি পায়ে ফুল দিয়ে রাখছো, তুমি তো সেখানে মানে তুমি তো তন্ত্র মতে তাকে পুজো করছো না কোনোভাবে। কাজে সেইটাতে কোনো অসুবিধা নেই, মা তারার অনেক ক্যালেন্ডার ছবি আমাদের হ্যাঁ, সকলের সে তো বাড়িতেই থাকে, রয়েছে, তাতে কোনো অসুবিধে নেই। সেটা থাকে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। এছাড়া কি তোমার কোনো প্রশ্ন ছিল? কারণ স্ক্রোল হয়ে যাচ্ছে তো অনবরত, অনেকের মিস হয়ে যাচ্ছে। কিন্তু সাদা শিবের কথা আমি কিন্তু তোমাদেরকে বলছি, কারণ আমাকেও দিয়েছিলেন একজন, তখন আমার দিদি, মানে আমি যাকে খুব মানতাম, দিদি আমাকে হ্যাঁ কিন্তু একদম সঙ্গে সঙ্গে, আমি দিদি ভাইকে সব বলতাম, তখন হ্যাঁ, বলছে না 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 না, একদম না, একদম না, একদম রাখবি না, রাখবি না। আচ্ছা, তুই দিয়ে দে, তুই হ্যাঁ, তুই কোনো একটা মন্দিরে ঠিক দিয়ে ঠিক দে, ঠিক ঠিক। তুই মানে কর। এবারে না, দেখো, যাদের রাখতে নেই। হয়তো বা যারা হয়তো সংসারে থেকেও তাদের আর কিছু হবার নেই, মানে ধরো একদম তারা বয়স হয়ে গেছে, হ্যাঁ, মানে তাদের আর কিছু হবার নেই, মানে পা তারা বাড়িয়ে। পা বাড়িয়েই আছে, সেই অর্থে তারা সংসারী নন, মানে সংসারে রয়েছেন কিন্তু সময় হয়ে গেছে, তারা তারা যা ইচ্ছে তাই করতে পারে, করতে পারেন, কিছু বাধা নেই। তাদের কোনো বাধা নেই। না না, ওই ছবিতে কোনো বাধা নেই। বাধা নেই। হ্যাঁ দেখো, ওই পারদের শিব বা এগুলো, এরা কিন্তু ভীষণ ভাবে বা কোন দিন দিতে পারি মন্দিরে, না সেরকম কিন্তু কোনো নিয়ম নেই যে কোন না, দিন দিতে পারা না পারা, সেরকম সেটা কোনো নিয়ম নেই। হ্যাঁ, সেটা পুরোহিত মন্দিরে মশাই একবার, হ্যাঁ, একটু ঠাকুরমশাইকে গিয়ে বলা যে আমার কাছে এরকম আছে, আমি ওটা একটু দান করতে চাই কি মন্দিরে। হ্যাঁ, হ্যাঁ, আমি কবে দেব আপনাকে, কোন ঠিক। দিন, এরকম বিশেষ কি কোনো তিথি আছে? আমি যতদূর জানি বিশেষ কোনো তিথি নেই, তো সেটা হ্যাঁ, মানে আমার আহ, একটা তিথি আছে বলে হ্যাঁ, বলো। হ্যাঁ,
ওটা কিন্তু দিয়ে দেওয়া যায়। মানে হ্যাঁ, অনেকেই বাড়িতে অনেক সময় সেবা করতে পারেন না, তারা মন্দিরে দিয়ে যান, অনেকেই আছেন। তো অনেকেই সেইভাবে আছে। কিন্তু আমি এটা অনুরোধ করব আমার সব ভাই বোনদেরকে যে এই কিছু কিছু জিনিস কিন্তু একটু মানতে হয়, যেগুলো 100 কিন্তু বার। যেগুলো একটু মানতে হয় যদি আমরা সাংসারিক মানুষ হই, সংসারী মানুষ হই এবং মানা ভালো। সাংসারিক, হ্যাঁ মানে এবং সাংসারিক হ্যাঁ, সুখ সমৃদ্ধি আমরা যদি চাই, আমাদের উপাস্য হচ্ছে লক্ষ্মী রূপ, যেটা যেটা হ্যাঁ, মায়ের লক্ষ্মী রূপ, সেটাই কিন্তু মা দুর্গা কিন্তু, ঠিক আছে? মা মানে দুর্গা গৃহীদের। হ্যাঁ মা যিনি হচ্ছেন দুর্গা একদম গৃহীত। মানে আহ হ্যাঁ, হ্যাঁ খুব পাওয়ারফুল হলেও সোনালি এই পাওয়ারটা তো সকলের জন্য নয়। সেই জন্য মানে যারা বিশেষভাবে রুদ্রাভিষেক করে যেভাবে রাখে তারা, হ্যাঁ তুমি বানলিঙ্গ শিব কিন্তু রাখা যায়, আমার কাছে যেমন হ্যাঁ, বানলিঙ্গ শিব হ্যাঁ, রয়েছেন। তো বানলিঙ্গ শিবকে রাখা যায় এবং বানলিঙ্গ শিবে তুমি সব পুজো করতে পারো, হ্যাঁ, সব শালগ্রামের পুজো করা মতো। যায়। তুমি সেখানে দুর্গা, কালী, সরস্বতী, লক্ষ্মী সব পুজো হয় বানলিঙ্গ শিবে। মানে নর্মদার থেকে যেই, নর্মদার জল থেকে যেই পাথরটা আসে। কিন্তু বাদ বাকি গুলো যেগুলো স্ফটিকের শিব, পারদের শিব, বা বিশেষ করে সাদা যেই শিব, মানে সাদা শিব শিবলিঙ্গ, শিবলিঙ্গ, শিবের মূর্তি লিঙ্গ। না, না, শিবলিঙ্গ, মূর্তির কথা আমরা, মূর্তির হ্যাঁ, কথা নয়, সেই রকম যদি কিছু থেকে থাকে সেটা কিন্তু আমি তোমাদেরকে অনুরোধ করব যে নিজের সংসারের দিকে তাকিয়ে ওটা কিন্তু কোনো মন্দিরে তোমরা দান করে দাও, ওখানে তোমরা পুজো একদম। দিয়ে এসো, গিয়ে ওখানে গিয়ে তাকে নমস্কার করে এসো, হ্যাঁ, কিন্তু গৃহের মধ্যে সেটাকে রেখো না। একদম। এটা কিন্তু মানে আমাদের গৃহীদের উপাস্য তিনি নন, নন। এইটা এইটা ঠিক। মনে রাখো। যেই মূর্তিগুলো দেখলেই তোমার বোঝা যাচ্ছে, কিন্তু মা দুর্গা হচ্ছেন মহালক্ষ্মী রূপ, মা মহালক্ষ্মী। দুর্গা কে পুজো করা যায়, মা দুর্গা মহালক্ষ্মী রূপ। মানে স্বর্ণালঙ্কার, বেনারসি শাড়ি, ওই সাজগুলো দেখলেই বুঝতে পারবে যে হ্যাঁ, 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 কারাগৃহের হ্যাঁ। জন্য ঠিক। স্বর্ণালঙ্কার ভূষিতা যিনি। হ্যাঁ, স্বর্ণালঙ্কার লাল উজ্জ্বল, মা হ্যাঁ, হ্যাঁ। জগদ্ধাত্রী, মা এরা হচ্ছেন কিন্তু, বিপত্তারিণী। হ্যাঁ একদম একদম। আহ আর সোনালী বলছে আমার কাছে পারদের শিবলিঙ্গ আছে, ওনার একটা স্পেশাল মন্ত্র আছে, সেটা জপ করতে হয়, এখন জানি না সেটাও রাখা উচিত কিনা। হ্যাঁ বানলিঙ্গ আছেন আমার কাছে। হ্যাঁ পারদেরটা তুমি একটু জিজ্ঞেস করে নিও, পারদেরটা হ্যাঁ, আমিও একটু তোমাকে ঠিক জিজ্ঞাসা করে নেওয়া একটু উচিত। হ্যাঁ, জিজ্ঞাসা করে নিও। তুমি রূপমকেও জিজ্ঞাসা করে নিতে পারো, ও ভালো বলতে পারবে। বানলিঙ্গ রাখা যায়, আমার ঠাকুরদাও পুজো করতেন, আমার কাছেও রয়েছে বানলিঙ্গ। সেটা আমি কাঁচের শিবলিঙ্গ, হ্যাঁ সে কাঁচ ঠিক আছে, কাঁচ ঠিক আছে, কিন্তু একদম সাদা যে পাথরের মার্বেলের যে শিবটা, মানে হ্যাঁ, হ্যাঁ, হোয়াইট পাথরের যে মহেশ্বর, সেটা সেই সেই হ্যাঁ, মহেশ্বরকে কিন্তু বাড়িতে রাখতেন। একদম। আচ্ছা, আচ্ছা, এবার আমরা দাদা একটু দৈব অলৌকিক থেকে বেরিয়ে হ্যাঁ আমরা একটু ছমছমের, একেবারে আমাদের একটু, যেটা হিট গল্প, হ্যাঁ, হিট যেগুলো, সেরকম একটা গল্প আমি গল্প না ঘটনাই বলি। প্রথমে একটা ছোট্ট ঘটনা বলি। হ্যাঁ, এটা খুব রিসেন্টলি দাদাকে আমি বলছিলাম বলবো, আমার সেজো মাসির সঙ্গে ঘটেছে ঘটনাটা, কালী পুজোর কিছুদিন আগেই। এবারে এই ঘটনাটা বলার আগে একটু বলে নি, প্রেক্ষিতটা না বললে ঘটনাটা ঠিক বোঝানো যাবে, বুঝতে পারবে না কেউ। সেটা হচ্ছে যে আমার সেজো মাসি উনি বিয়ে থা করেননি এবং উনি তার বাবার বাড়িতেই থাকেন, এবং সেটি হচ্ছে দক্ষিণ কলকাতায়, সন্ধ্যার বাড়ি থেকে খুব দূরেও নয়। সোনালী, সন্ধ্যা সবাই চিনবে জায়গাটা, আজাদগড়। আজাদগড়ের কথা তোমরা সবাই জানো। একদম আজাদগড়ে একদম। হচ্ছে আমার মামার বাড়ি, সেখানেই আমার সেজো মাসি থাকেন। এবং ওটা বলাই বাহুল্য, ওটা উদ্বাস্তু কলোনি ছিল। উদ্বাস্তু কলোনি ছিল, এখনো আছে উদ্বাস্তু কলোনি ওটা। সবাই এখন, আমরা ছোটবেলা দেখেছি সেই তোমার গিয়ে একদম মেঘে ঢাকা তারা, সেই মেঘে ঢাকা তারা এখন ধীরে 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 দোতলা ফ্ল্যাট ইত্যাদি হয়েছে। কিন্তু আমরা দেখতাম ওরকম ওই সন্ধ্যেবেলা রেওয়াজ করতে বসা, হ্যাঁ, বেড়ার ফাঁক দিয়ে চোখে আঙুল ঢুকিয়ে দেওয়া, ওইগুলো ছিল। আর সেই ওই অনেক নিতাকেই দেখা যেত ওই একটা বিনুনি করে ওই চটি ছেঁড়া ফটফট করতে চটি করতে পড়ে, পুরো মেঘে ঢাকা তারা, মানে বাঘাযতীন, আজাদগড়, ওগুলো তো সবই তাই ছিল। যাই হোক, তা এখন হয়েছে কি,
ওখানে যেহেতু কলোনির পরিবেশ, পাড়ার পরিবেশটা তো যথারীতি আছে, উত্তর কলকাতার পাড়া এটা একদম আলাদা, তথাপি আছে। হ্যাঁ, এখানে সকাল থেকেই এর বাড়ি ও, সে বাড়ি সে, এবং কথা চালাচালি কুটকা চালিয়ে চলেই আর কি। হ্যাঁ, এবার এরকম একজন পাশের বাড়ির এক বৌদি আমার সেজমাসির সঙ্গে সকালে বিকেলে গল্প করতে আসতেন প্রতিদিন। একবার সারাদিন না দেখলে তার মানে হাঁপিয়ে উঠতেন, এরকম একটা ব্যাপার। মানে সমস্ত খবর সংগ্রহ করে এখানে আনতেন, এখান থেকে আবার খবর সংগ্রহ করে নিয়ে যেতেন, এরকম একটা টু ওয়ে ট্রাফিক চলতো এ খবরে। এবার করতে করতে ওনার খুব প্রেশার, উনি হচ্ছেন খুব হাই সুগারের পেশেন্ট ছিলেন। এবারে ওনার তো ধীরে ধীরে কিডনি ড্যামেজ হতে শুরু করেছে, বয়সও হয়েছিল ওনার বয়স প্রায় 88 বছর বয়সে উনি মারা গেলেন। 87-88, মানে সেটা খুব কম বয়স তো নয়। এবং ওনার 2 ছেলে, ওনার স্বামী এখনো বেঁচে, ওনার স্বামীর অনেক বয়স, এবং স্ত্রী মারা যেতে যেটা হয়েছে, ওনার একদম স্মৃতি লোপ হয়ে গেছে ওনার স্বামী। যাই হোক, এবার তো উনি মারা গেছেন, আমরা খবর পেলাম। সেজমাসি ফোন করে বলল, জানিস তো ওই বৌদি মারা গেছে, তার নামটা আমি আর বলছি না, ওই বৌদি মারা গেছেন। আমরা বললাম, ওরে বাবা, তাই নাকি? আচ্ছা, তাহলে তো খুব মানে সত্যি দুঃখের ব্যাপার ইত্যাদি। ছোটবেলা থেকে আমরাও তাকে দেখেছি, আমি তাকে মাইমা বলতাম। যাই হোক, আমার মায়েরা সব বৌদি বলে তাকে, মানে পাড়া তো দাদার বৌদি সেই হিসেবে। এবার আমি কালী পুজোর 2 দিন পরে ভাইফোঁটা নিতে গেছি মামার বাড়িতে, আমাদের ভাইফোঁটার অ্যারেঞ্জমেন্ট। যেতে সেজমাসি বলছে, শোন, আমি সাক্ষাৎ ভূতের গলা শুনেছি কদিন আগে। আমি বললাম, কিরকম? বলছে, আরে আমি তো রাত, আমাদের মামার বাড়ির মানে একটা প্লটের মধ্যেই 3টে বাড়ি আর কি, একটা ছোট মামার, একটা মেজো মামার, আরেক দিকটা বড় মামার প্লটটা, বড় মামা নর্থ বেঙ্গলে থাকেন, ওইটাতে সেজমাসি থাকে। পুরনো, ওইটা ছিল পুরনো বাড়ি, ওই বাড়িটাতে একাই ও থাকে। এবার বলছে, আমি তো রাত্রিবেলা ঘুমিয়েছি, আর ছোট মামারা আবার এখন থাকে না ওখানে, গলফগ্রিনে মাঝে মাঝে যায়, ওরা শ্রীরামপুরে থাকে, আর মেজো মামার পোর্শনে ওরা ঘুমিয়ে পড়েছে। আমি তো শুয়েছি, ঘুম আসেনি আমার, ঘুমের মধ্যে নয়, স্বপ্নে নয়, একদম সাক্ষাৎ। কি হয়েছে? আমি বলি, কি হয়েছে? বলছে, দরজা দিয়ে তো শুয়েছি সবে, শোয়ার পরেই এই মোবাইল দেখতে দেখতে ভাবলাম, দূর ঘুম পাচ্ছে, রেখে দিই মোবাইলটা। আমি এমনি মাথায় এরকম হাত দিয়ে শুয়ে আছি, এমন সময় জানলায় দুম 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 করে আওয়াজ। আমি ভাবলাম বোধহয় চোর এসছে। ওইদিকে দেখি এখনো মাঝে মাঝে রাত দুপুরে চোর আসে, ওরা বলে, জানি না সত্যি মিথ্যে, বলে নাকি মাঝে মাঝে নাকি চোর আসে। ওরা আবার চোর বলে না, ওরা বলে লোক আসে, রাত দুপুরে লোক আসে। আমরা বলি চোর আসে, ওরা বলে লোক আসে। আমরা তো ওপার বাংলা হলেও আমরা তো এদেশীয় অঞ্চলে থাকি, আমাদের সব মিলেমিশে একাকার, দিবে আর নিবে, মিলাবে মিলিবে। ওদের তা নয়, ওদের একদম পুরো একটেরে ওপার বাংলা। ওরা বলে লোক আসে। যে লোক আসে কেন, কি করে বুঝলি? বলছে, আরে এরকম তো আসে, আমাদের গাছের এই চুরি করে ওই চুরি করে, এইসব জন্য আসে। তারপরে আমি বলছি, কে রে? কোনো উত্তর নেই। কিছুক্ষণ পর আবার দুম 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 করে। তখন আমি বলছি, আমার সেজমাসি না খুব সাহসী মানুষ এমনিতে, আর ওই বাড়ি অন্তপ্রাণ, বিশেষ করে বাড়িকে ভালোবেসেই বিয়ে করলো না, মানে এত বাড়ি আর পাড়া প্রীতি চিন্তার বাইরে, মানে সাংঘাতিক। তার হাঁটুতে ব্যথা, তাই নিয়ে গোটা পাড়া ঘুরে বেড়াচ্ছে, তাই নিয়ে কালী পুজোর ভোগ রাঁধছে, এরকম আর কি। তা সে বলছে, কে রে, কে এলি রে? কোনো সাড়া নেই। ওমা, কিছুক্ষণ পর দেখি না ওই বৌদির গলা। ওই বৌদি বলছে, আমার সেজমাসির নাম ধরে ডেকে বলছে, ওগো, দরজাটা একটু খোলো, না রে জানলাটাই নয় খোলো, আমি যে আসতে পাচ্ছি না কদিন ধরে। বলছে, আমি বললাম, সত্যি রে? বলছে, সত্যি। আমরা আবার মাসিদের আমরা আবার একটু তুই করে বলি, মানে এটা বলাটা বলে ফেললাম এখানে, মানে এটা অন্যায় জানি, কিন্তু এটা ছোটবেলা থেকে ওটা অভ্যেস হয়ে গেছে আমাদের। হ্যাঁ, এবার আমি বললাম যে ফুলমাসি বলি, ফুলমাসি তুই বলি আর কি। আমি, সত্যি রে ফুলমাসি? বলছে, আরে সত্যি, বিশ্বাস কর। বলছে, আমাকে বলছে যে, ওগো, আমার মাসির নাম ধরে বলছে, তুমি জানলাটা একটু খোলো, দিনের বেলা তো আসতে পারি না এখন আর।
কিন্তু কি সাং তোমাকে না দেখে তো আমি থাকতে পাচ্ছি না, কত কথা জমে আছে, কি করে বলি বলো। ছাদে উঠতে পারি না, আমার বড় ছেলে ছাদে উঠতে দেয় না, দিনের বেলা আসতে দেয় না, বাড়ির ধার মারাতে দেয় না বড় ছেলে। এদিকে আমি তোমার সাথে দেখা করতে পাচ্ছি না গো, আমার তো প্রাণ হাঁপিয়ে উঠছে। তুমি একবার জানলাটা খোলো না, দুটো কথা বলি। তাহলে দরজাটাই খোলো, তাহলে একটু বসি গিয়ে ঘরে। তো সেজু মাসি বলছে, ওরে বাবারে, বলছে আমার তো গোটা গা দিয়ে হিমস্রোত বইছে, বলছে আমার শরীর ভারী হয়ে গেছে। ওরে বাবা বৌদি, আমি আমি তো আর কথা বলতে পারছি না, আমি খালি, সেজু মাসি বলছে আমি গুরু নাম জপ করতে লেগেছি তখন। আমি গুরু নাম, আমি কৈবল্য নামে ধামের শিষ্য ওরা, আমি তো গুরু নাম জপ করছি যে বৌদিকে সরিয়ে দাও, বৌদি আপনি শান্তি পান, আপনি সুস্থ থাকুন, আপনাকে আর আসতে হবে না, আপনি যেখানে থাকুন ভালো থাকুন, আবার আমাদের পরে কোনোদিন দেখা হবে। সমস্ত বলে আমি সমানে গুরুকে ডাকছি জানিস। আর তারপরে কি মুখ দিয়ে আমার আওয়াজও বেরোচ্ছে না যে মেজদাদের ডাকবো, আর মেজদাদের ডাকলেও তো ওরা শুনতে পাবে না এত দূর থেকে। বলছে আমি যে কি ভয় পেয়েছি সে আর বলবার নয়। এবারে আমার দিদিমা যখন মারা যায়, এই সেজো মাসি দিদিমাকে দেখেছিল। হ্যাঁ, সেটা সেই গল্প আমি বোধহয় এই মঞ্চেই বলেছিলাম, দীপান্বিতা দিদি বলেছিল আমাকে। এবারে এটা বলছে সেই ভয়টা তবু আমি আধো ঘুম আধো জাগরণ, এটা তো আমি সাক্ষাৎ জেগে। বলছে আমি একটুও ঘুমাইনি, মোবাইলটা পাশে রেখে সবে ভাবছি এবার ঘুমাবো, সঙ্গে সঙ্গে ওই বৌদি বলছে তাহলে খুললে না, আমি যে গুরুমন্ত্র জপ করছি তখন উনি বললেন তাহলে খুললে না, ব্যাস আর কোন শব্দ শুনিনি। বলছে অবিকল ওই বৌদির গলা, এবং এতগুলো কথা বলছে, একটা কথা বলে থামেনি। না না, এ তো প্রচুর কথা। কথা, মানে আমি তো ভাবলাম যে না তোর বলছে মনের ভুল হয় নাকি রে পাগল, আমার মনের ভুল এতটা হবে? বলছে আমি খেয়ে দে সবে এসে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে আমি রেখে সবে শোবো বলে তৈরি হচ্ছি। বলছে আমি তো একদম জাগ্রত মানুষ, মনের ভুল আবার কি। এই হচ্ছে ঘটনা সেজো মাসির। মানে আড্ডার টান কিরকম টান ভাব। মানে গল্প করার কথা জমে আছে, মানে মরেও সুখ নেই, মানে মানে মরিয়াও প্রমাণ করিল মরে নাই। মরে নাই। এই তোমার এই লোক আসার কথা শুনে আমার একটা মজার ঘটনা মনে পড়ে গেল, এটা একেবারেই মজার। আমার ছোট পিসির বড় ননদ এবং তার স্বামী, আচ্ছা মানে ছোট পিসিদের সঙ্গে আমরা খুব, মানে ওদের গোটা পরিবারের সঙ্গে আমাদের খুব যাতায়াত, ক্লোজনেস ভীষণ। তো সেই তাদেরকে আমরা খুব ভালোই চিনতাম। এবারে তারা এখন কেউ নেই আর শরীরে, আমাদের মানে আমার থেকে তো অনেক অনেক বড় ছিলেন। হ্যাঁ, অনেক অনেক, আমার বাবা মায়ের থেকে অনেক বড়। তো তারা থাকতেন নিওয়ালিপুরে। এবারে এই যে লোক আসা, নিওয়ালিপুরেও তখন মাঝে মাঝে চোর আসতো, লোক আসতো। এসে কি করেছে ওরা না, ওই টেস্ট করতো যে ঘুমিয়ে পড়েছে কিনা, এরকম একটা লাঠি দিয়ে খটখট করে দেখছে আর কি, খটখট করে আওয়াজ করে। আর এই ভদ্রলোক যিনি বাড়ির কর্তা, তিনি ছিলেন ভীষণ ভীষণ রগুড়ে লোক আর কি, রসিক মানুষ। তিনি না তখন ওই শুয়ে শুয়েই বলছেন, এখানে বিশেষ সুবিধে হবে না। বাইরে থেকে চোরটা বলছে, সেটা বুঝতেই পারছি। ওরে বাবা রে, তো এটা আমাদের কাছে যা জোক হয়ে গেছিল না, মানে ও বলছে যে এখানে বিশেষ সুবিধে হবে না, ও আবার উত্তর দিচ্ছে বাইরে থেকে সেই লোক যে হ্যাঁ বুঝতেই পারছি। মানে একটা খুব মানে বন্ধুত্বের সম্পর্ক। মানে এটা না বলে থাকতে পারলাম না, ওই লোক আসে শুনে।
না সত্যি, ওরা বলে লোক, আমরা বলি চোর, ওরা চোর বলবে না, বলে লোক এসেছিল বাবা, রাত্রিবেলা লোক। একটা সম্মান আছে তো চোরের। সব চোর বললে হয়? হ্যাঁ, চোর সত্যি বললে হয়, চোরকে চোর বলতে নেই, কষ্ট পাবে। আচ্ছা, আরেক ঘটনা দাদা আমি বলি। একদম। এটা একটু সিরিয়াস ঘটনা। এটা আমার এক ভাইয়ের থেকে শোনা। ও থাকে ব্যারাকপুর অঞ্চলে থাকে, এবং ওরা ওই সপ্তাহে একদিন দুদিন ইচ্ছে মতো, যেদিন ইচ্ছে হয় যে একটু বাইরের খাবার খাবো, ওরা ওরকম ওই দুজনে, ওদের একটা মেয়ে আছে, মেয়ে এবার ক্লাস 9-এ উঠলো। তা ওরা ওই স্বামী স্ত্রী কি করে, ওই রাতের বেলা ভাই অফিস থেকে ফিরলে ওই ভাই এবং সেই বৌমা দুজনে মিলে ওদের বাইকে করে একটু খাবার আনতে যায়, খাবার টাবার নিয়ে এসে বাড়িতে 3 জনে মিলে খায়, এরকম ব্যাপার। তা বলছে যে এটা কিন্তু আমরা অনেক দিন ধরেই যাই, এবং মানে জেনারেলি শুক্রবার রাতে বা শনিবার রাতে যাই, এরকম। রবিবারটা আর খুব একটা যাই না, শুক্রবার শনিবার করে উইকেন্ডে যাই। বলছে এবার একটা দিন কি হয়েছে, শীতকাল তখন, গত বছরের ঘটনা, কিন্তু এটাও খুব মানে বাসি হওয়া ঘটনা নয়, বেশ টাটকা ফুলের সুবাস আছে, গত বছরের। এবার ওরা বলছে এরকম একটা শুক্র শনিবার 8টা, 8:30 হবে। আমি মেয়েকে বললাম কি, যে ভাইয়ের বউ বললো, আমি মেয়েকে বললাম তুই বসে পড়। আর ওরা থাকে কিরকম, ওর শ্বশুর মশাই মারা যাওয়ার পর ওর শাশুড়ি মায়ের ফ্ল্যাটে ওরা চলে গেছে, ওরা ওখানেই থাকে। পাশাপাশি ওদের 2টো ফ্ল্যাট, কারণ এই বৌমা একমাত্র মেয়ে, যার ফলে মায়ের দেখাশোনা করবার জন্য ওরা ওখানেই থাকে, 2টো ফ্ল্যাটে ভাগ করে থাকে। তা বললাম দিদুন তো আছে, দিদুনের কাছে বসে তুই পড়, আমি আর তোর বাবা খাবারটা নিয়ে আসি রাতের। বললো আচ্ছা ঠিক আছে যাও। করে বলছে আমি আর তোমার ভাই তো বেরিয়ে এবার যাচ্ছি বাইকে করে। বলতে যেতে যেতে ও বললো কি যে মেন রোডটা ধরে যাব না, এবং একটা কথা বলি, ওরা একটা ধাবা থেকে খাবার আনে, ধাবা থেকে, তো ওই ধাবার নাকি তরকা রুটিটা দারুণ করে, কখনো তন্দুরি রুটি আনে, কখনো রুমালি রুটি বা যাই হোক। বললো কিন্তু আমরা ওই ধাবাটা থেকেই আনি, স্পেশালি ওই ধাবাটা দারুণ তরকাটা করে। তা বলছে ভাই বলল যে মেন রোড ধরে যাব না, আমরা একটু গলি দিয়ে দিয়ে চলে যাই চলো। এবং একটা কথা বলি, এই যে বৌমা, এই বৌমা ব্যারাকপুরের মেয়ে, এ ছোট থেকে ওখানে বড় হয়েছে। আর এই ভাই ছোটবেলা ওর কেটেছে বিহারের জামালপুরে, তারপরও দীর্ঘদিন ব্যারাকপুরে। কারণ আমার পিসতুতো ভাই, আমার ছোট পিসির ছেলে, আমার ছোট পিসেমশাই রেলওয়েজে চাকরি করতেন, মুঙ্গেরে ছিলেন, তারপরে জামালপুর ওয়ার্কশপে চাকরি করতেন। আমিও জামালপুর গেছি, ফলে থেকেছি ওদের বাড়িতে গিয়ে। তারপর থেকে ওরা আবার এখানে রিটায়ারমেন্টের পর সে অনেক দিনই এখানে, ভাই তার আগেই চলে আসে, ব্যারাকপুরেই থাকে। এবং ফলে বলছে আমি এত বছর ব্যারাকপুরে আছি, আমারও তো অনেক রাস্তাঘাট মুখস্থ, আজ প্রায় 20 বছর ব্যারাকপুরে আছি। আর আমার বৌমা তো ছোট থেকেই আছে। তা বলছে আমরা বললাম অলিগলি দিয়ে যাব, ঠিক আছে। বললো ঠিক আছে তাহলে তাই চলো। বলছে দাদা বিশ্বাস করবে না, গলি দিয়ে তো যাচ্ছি, হ্যাঁ এ গলি সে গলি তস্য গলি, অলিগলি চলিরাম। এবার অলিগলি চলিরাম করে যেতে 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 একটা জায়গায় গিয়ে তোমার ভাই গাড়িটা দাঁড় করিয়ে বলছে ভুল হয়ে গেল গো, মনে হচ্ছে ঠিক রাস্তায় আসছি না। তা তখন আমার বৌমা বলছে যে হ্যাঁ তাই তো, আমারও তো, এটা তুমি কোন গলিতে ঢুকলে গো, এই গলি আমরা তো প্রায়ই আসি, গলি দিয়েই। বলছে আমরা কিন্তু গলিপথ দিয়েও অনেকবার গেছি, মেন রোড ধরে যে সব সময় যাই তা না। তখন আমার বৌমা বলছে তাই তো, এই গলি তো কখনো আসিনি গো, এই গলিতে ঢুকলে কেন? বলছে সেটাই তো আমি ভাবছি, কিন্তু কিভাবে ঢুকলাম বলো তো। ইস, আচ্ছা ঠিক আছে যাই। আবার ওরকম অলিগলি করে যেতে যেতে বলছে এবারে আমি একজন ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আমরা হাইওয়েতে বেরোবো ধাবায় যাবো, সরি, কোনটা দিয়ে যাবো দাদা? বলে এই তো ডান দিক ধরে যান, ডান দিক ধরে। বলি ডান দিক ধরে গিয়ে
ডান দিক ধরে গিয়েই এই একটা গলি পেরিয়েই, ভালো কথা, আবার ডান দিক ধরে গেল, আবার একটা গলি। বলছে এই গলির পেটে গলি, গলির পেটে গলি, বলছে এই যে পেটের ভেতর একের পর এক গলি, বলছে এই গলি কোনোদিন আমি দেখিনি, এরকম গলিতে কখনো আসিনি এর আগে। বলছে সে ধরো ব্যারাকপুর অঞ্চলটা ছোট নয়, আমি তো সারা জীবন গলি গলি ঘুরে বেড়াইনি, হতে পারে যে হয়তো গলি থাকতে পারে, কিন্তু আমরা তো এতদিন গলি পথেই যাচ্ছি খাবার আনতে, এই গলি দিয়ে তো যাইনি কখনো। এবার যে গলিটাতে ওরা ঢুকলো, সেই গলিটাতে দেখছে সব বাড়ির দরজা বন্ধ, সব বাড়িগুলো না একতলা বাড়ি, বেশিরভাগই তোমার গিয়ে ওই টিনের শেড দেওয়া বাড়ি, দরজা বন্ধ, ভেতরে টিভি চলছে অনেক বাড়িতে, আর একটু আগে কোনো শববাহী গাড়ি চলে গেছে, তার খই ছড়ানো রয়েছে, এবং সব চলে গেলে যে গন্ধটা থাকে সেই গন্ধটা। আমার বৌমা বলছে এই গন্ধটা কিন্তু আমি দাদা অনেক আগে থেকে পাচ্ছিলাম, সব চলে যাওয়ার একটা গন্ধ। বলছে ওই খই ওই একটা ওই সুন্দর যে একটা গন্ধ ছাড়ে না, মানে সুন্দর বলবো না, মানে ওই যে একটা মানে একটা ফুল সব মেলানো মেশানো, হ্যাঁ ওই রকম একটা স্মেল। বলছে এবার দেখছে কি ওই গলিটায় কোনো মানুষজন নেই, সব দরজা বন্ধ, মাঝে মাঝে দু একটা বাড়িতে টিভি চলছে, দোকানপাট নেই, কিচ্ছু নেই। ওখানে এসে তোমার ভাই দাঁড়িয়ে গেছে। বলছে কি আমার না একটু পাজলড লাগছে জানো, বলছে ও কিন্তু এত ভীতু লোক নয়, বলছে কোথাও একটা গন্ডগোল হচ্ছে আমাদের সাথে। বলছে 8:20 বেরিয়েছি, যেখানে 15 মিনিট 20 মিনিট লাগে, এখন বাজে 9:15 প্রায়, 8:20 থেকে 9:15 শুধু ঘুরছে। বলছে আমি আমার বাড়ি থেকে যে জায়গাটাতে রোজ যাই সেটা যেতে আমার 1 ঘন্টা সময় হয়ে গেল, আমি খুঁজেই পাচ্ছি না সেটা, যতই গলিপথে যাই না কেন। বলছে গলিপথেই তো যাই, হাইওয়ে তো ধরি না, মেন রোড তো মেন রোড তো ধরি না খুব একটা। বলছে এবারে ও বলল যা থাকে কপালে, আমি ঘুরে আজকে বাড়ি ফিরবো না, আর বাড়ি ফিরতেও পারবে না। বলছে একটা সময় আমার মনে হলো আমরা বোধহয় ব্যাক করতে পারবো না রাত্রে বাড়িতে। বলছে তখন কিন্তু আমাদের দুজনেরই একটু একটু ঘাম হচ্ছে, আমরা খুব পাজলড হয়ে যাচ্ছি। বলছে এবারে মরিয়া হয়ে যে কোনো একটা দিকে আমরা গেলাম, গিয়ে একটা খুনখুনে বুড়ি, সে যাচ্ছে, আর কেউ নেই কোথাও, এরকম একটা গলিতে খুনখুনে বুড়ি। তাকে আমি জিজ্ঞাসা করলাম মাসিমা, মানে এবার হয়েছে কি, মানে খড়কুটো আঁকড়ে ধরার মতন, আমাদের একটু বলে দিন না, আমরা ভুল পথে চলে এসেছি, আমরা হাইওয়েতে যাব, বড় রাস্তায়। বললো ও মা, হাইওয়েতে যাবে, এই তো ডান দিক দিয়ে যাও, সবাই বলে ডান দিক দিয়ে যাও। আবার ডান দিক দিয়ে গেলাম, আবার ডান দিক দিয়ে গিয়ে আবারও কিছু নেই, আবারও গলি গলি গলি। তখন একজন ভদ্রলোককে আমার তোমার ভাই জিজ্ঞাসা করলো যে দাঁড়াও, একজন ভদ্র, একটা ছোট দোকান, গুমটি দোকান, সেখানে একজন ভদ্রলোক চা খাচ্ছিলেন। বলে দাদা আমরা ব্যারাকপুরেই থাকি, কিন্তু মুশকিল হয়েছে আমরা হাইওয়েতে একটা ধাবায় যাব, কিছুতেই রাস্তাটা ঠিক করতে পারছি না, শুধু ঘুরে যাচ্ছি। বলছে শুধু ঘুরে যাচ্ছেন? বলছে হ্যাঁ। বলছে আচ্ছা দাঁড়ান, আপনারা এই ওই দেখুন একটা বাইকের সারি যাচ্ছে, বলছে তিন চারটে বাইক যাচ্ছে, 3-4টে বাইক, ওই অল্প বয়সের ছেলে মেয়েরা যাচ্ছে। বলছে ওদের সঙ্গে আপনারা যান, আপনারা কখন থেকে ঘুরছেন? বলছে ধরুন 1 ঘন্টা হয়ে গেছে। বলছে সে কি কথা, কেন? বলছে সেটাই তো বুঝতে পারছি না, 1 ঘন্টা হয়ে গেছে আমরা ঘুরছি, কিন্তু এখানে তো আমরা রোজ যাই, বলুন আমরা খুব মানে পাজলড হয়ে যাচ্ছি, মনে হচ্ছে আমরা বাড়ি ফিরতে পারবো না। বলছে না তা আবার হয়, এই বাইকের সারিটাকে ফলো করুন বলে। বলছে তখন তোমার ভাই গিয়ে ওই বাইকের একজন আরোহীকে দাঁড় করিয়ে বলল ভাই আমাদের একটু, আমি তোমাদের সঙ্গে সঙ্গেই যাচ্ছি, এক্সপ্রেস ওয়েতে আমাকে একটুখানি নামিয়ে দেবে, মানে আমাকে একটুখানি ডিরেক্ট করে লিড করে নিয়ে যাবে তোমরা। বলে আচ্ছা ঠিক আছে আসুন আমাদের সঙ্গে, বলে ওরা আমাদের গাইড করে নিয়ে গিয়ে ওদের বাইকের সঙ্গে সঙ্গে এসকর্টেড হয়ে গিয়ে আমরা ওই হাইওয়েতে পড়লাম,
এবং তারপরে যখন আমরা খাবার দাবার নিচ্ছি, নিতে নিতে আমাদের খেয়াল হলো যে আমরা আজকে যে মোড় থেকে গলির ভেতর ঢুকতে শুরু করেছিলাম, যে ক্রসিংটা, সেটা 3 মাথার মোড় ছিল। 3 মাথার মোড় ছিল, এবং সেদিন শনিবার এবং অমাবস্যা। শনিবার এবং অমাবস্যা হতে পারে এই তিনটে সূত্র মিলে গিয়েছিল বলে কিনা জানি না। বলছে এই ঘটনা আমাদের জীবনে আর কোনোদিন কখনো ঘটেনি এর আগে। বলছে এটা গত ডিসেম্বরের ঘটনা। বলছে শীতের মধ্যে আমরা ঘেমে চুপপুস হয়ে গেছি দুজনে ভয়েতে। বলছে আসার সময় আর তো গলিপথে নয়, আমরা বড় রাস্তা ধরে এলাম। বলছে সব থেকে আশ্চর্য কি, এই গলিগুলোর সঙ্গে আমাদের কোনোদিন পরিচয় ছিল না। মানে এই গলিগুলো যে ব্যারাকপুরের আছে এটাই আমরা জানতাম না। বলছে এই গলিগুলো মনে হচ্ছে পেটের ভেতর থেকে নতুন নতুন গলি বেরোচ্ছে। বলছে এটা একটা অদ্ভুত ঘটনা ঘটেছে ওদের সাথে। বলছে না ভূত না অলৌকিক, এটাকে কি বলা হবে জানি না, মানে দৈব তো নয়, কিন্তু কোথাও একটা জায়গায় ওই 3টে সূত্র হয়তো মিলতে পারে, সেখান থেকে কিছু হতে পারে। মানে না না, এক্সপ্লানেশন দেওয়া মুশকিল। এটা হয়, এটা অন্য জোনে ঢুকে যাওয়া, অন্য। এটা হ্যাঁ মনে হয় হ্যাঁ অন্য, হ্যাঁ হ্যাঁ, একদম তাই। যেটা সোনালিও এ ধরনের গল্প বলেছিল আমাদেরকে, সোনালি। হ্যাঁ তারপরে আরো কয়েকজনের কাছে, সেই শ্রাবন্তীর কাছ থেকেও শুনেছিলাম এরকম একদম। ঘটনা। তুমি বলেছিলে হুম, একবার হুম। যে তোমার এক বান্ধবী বাস স্ট্যান্ড। একদম ওটাই, ওই ওই শ্রাবন্তী। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওই শ্রাবন্তী। ওই ও ও শ্রাবন্তী। ও, আচ্ছা এবং আচ্ছা আচ্ছা, ও উনি, একটু ওই বিশেষ ক্ষমতা সম্পন্ন। ও আচ্ছা কিন্তু ওর অনেক কিছুই ক্ষমতা হ্যাঁ ওর হ্যাঁ মধ্যে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। উনি কি সেই সেই একদিন রাস্তা দিয়ে হাঁটছিলেন, ওনার মনে হচ্ছিল পেছনে পেছনে কেউ আসছে, তুমি বোধহয় গল্পটা বলেছিলে। হতে পারে, হতে পারে। কোন উনি গল্পটা আমি এক্ষুনি ঠিক। হাঁটছিলেন, ওনার মনে হচ্ছে পেছনে পেছনে একজনের পায়ের শব্দ, উনিও যত দ্রুত হাঁটছেন হ্যাঁ হ্যাঁ, পায়ের শব্দ বাজছে, ঠিক এটা না? ঠিক 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 ঠিক। আচ্ছা হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আর আরেকটা আমি গল্প বলি, এই ভাইয়েরই আরেকটা গল্প। আমাদের সময়ও বোধহয় ফুরিয়ে আসছে। আহ ঠিক আছে, না আরেকটা তো হতেই পারে। আরে আচ্ছা, একদম। তাহলে এই ভাইয়ের গল্প বলি। আজ আমার মাও এসে পেছনে ও বসেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা আমরা একবার কাকিমাকে দেখবো না? এই যে, এই যে মা, এই যে, এই যে দাদা, দেখতে পাচ্ছি না। এই যে মা, এসো এদিকে। এই যে, এই যে মা এসেছে। কাকিমার শুধু হাতটা দেখতে পেলাম, ভালো করে মুখটা এই যে, দেখতে পাইনি। এই যে, এদিকে, এই যে, এই যে, এই তো, প্রণাম কাকিমা। মারও একটা অভিজ্ঞতা আছে, আরেকদিন বলবো। আচ্ছা আচ্ছা একটা দর্শন হয়েছিল একবার, অলৌকিক দর্শন, সেটা আচ্ছা বলবো পরে একদিন। আচ্ছা আচ্ছা। ভাইয়ের ঘটনাটা বলি। এই ভাই, ও ও এক সময় কেন, এখনো চাকরি করে সেটা। ও হোটেলের, মানে হোটেল ম্যানেজমেন্ট করেছিল। হোটেল ম্যানেজমেন্ট করায় ও বিভিন্ন হোটেলে আর কি ওর কাজ থাকে, এবং সেটা শুধু কলকাতা বেসড নয়, কখনো কটক, কখনো ভুবনেশ্বর, কখনো আবার দক্ষিণের দিকে এরকম যেতে হয়, শিলিগুড়ি যেতে হয়। তা ও বলছে যে একদিন জানিস আমি রাত্রিবেলা ফিরছি, একটা কাজ সেরেই, মানে অফিসের কাজ সেরেই ফিরছি। বলছে সেদিন, বলছে যেদিন আমার একটু দূরে যেতে হয় কলকাতা থেকে আউট স্টেশন, সেদিন আমি আমার 4 চাকাটা নিয়ে যাই, তা না হলে 2 হুইলারে যাই বা ট্রেনে যাই। তা বলছে এরকম আমি সেদিন 4 হুইলারেই গেছি, নিজেই ড্রাইভ করে যায়। তা বলছে ওই বারাসাত এক্সপ্রেসওয়েটা ধরে ফিরছি, বারাসাত এক্সপ্রেসওয়ে। আর বারাসাত এক্সপ্রেসওয়ে দিয়ে যারা যাতায়াত করেছে তারা জানে
এটা আমিও 2-3 জনের থেকে শুনেছি যে বারাসাত এক্সপ্রেসওয়েটা নাকি একটু স্পুকি হয়ে যায় সন্ধ্যের পর, মানে যত আধার ঘন হয় তত নাকি ওটা একটু ছমছমে হয়ে যায় বারাসাত এক্সপ্রেসওয়ে। এবং বলছে আমি সাধারণত চেষ্টা করি বারাসাত এক্সপ্রেসওয়েটা না ধরার, রাত হয়ে গেলে চেষ্টা করি যদি বিটি রোড ধরা যায়। বিটি রোডটা ধরলে জমজমাট, বলছে জ্যাম বেশি হয় এবং একটু রুটটা একটু টিডিয়াস হয়ে যায়, কিন্তু তবু অনেকটা সেফ। কারণ বারাসাত এক্সপ্রেসওয়ে ব্যাপারটা হচ্ছে লাইট নেই ওখানে কোনো, মানে স্ট্রিট লাইট একেবারেই নেই নাকি, আর থাকলেও সেগুলো ভেঙে দেয় লোকজন। আর দুপাশটা বলছে একটু জঙ্গল জঙ্গল মতো ঘেঁষা, জঙ্গল ঘেঁষা আর কি। তা সেই জন্য বলছে যে আমি সাধারণত ধরি না, কিন্তু সেদিনকে ভাবলাম কি অনেকটা রাত হয়ে যাচ্ছে, আমি যদি এখন বিটি রোড ধরি তাহলে বাড়ি ফিরতে আমার অনেক দেরি হয়ে যাবে। বলছে সেই জন্য আমি ভাবলাম কি না, আমি বারাসাত এক্সপ্রেসওয়ে ধরি, কি হবে, ও তো আমাদের মনের ভুল, মনের ভাবনা এগুলো সব। বলছে আমি বারাসাত এক্সপ্রেসওয়ে ধরলাম, ধরার পর বলছে ওখানে একটা লোকনাথ বাবার মন্দির আছে। ওই লোকনাথ বাবার মন্দিরটা ক্রস করা মানেই তুমি বারাসাত এক্সপ্রেসওয়েতে ঢুকলে। লোকনাথ বাবার মন্দিরটা ক্রস করেছি আমি। বলছে ক্রস করতেই আমি বুঝতে পারলাম, ক্রস করার পরেই জাস্ট এক্সপ্রেসওয়েটা শুরু হলো, বুঝতে পারলাম আমার পাশের সিটে কেউ এসে বসলো। বলছে আমার পাশে এসে বসলো কেউ, জাস্ট নেক্সট টু মি, এটা আমি বুঝতে পারলাম। বলছে এটা বুঝতে পারার পর তো আমি প্রথমে অতটা পাত্তা দিইনি, কারণ জানি পাত্তা দিলে আমি আর গাড়ি চালাতে পারবো না। আমি মন প্রাণ এক করে আমি কয়েক মিনিট গাড়ি চালিয়ে বুঝলাম সে এবার পেছনে চলে গেছে, আমার পেছনে, পাশ থেকে উঠে পেছনে গিয়ে বলছে। এবং একজন মানুষ বসলে, পেছনের সিটে যদি বসে কেউ, তাহলে ড্রাইভিং সিট থেকে বোঝা যায় যে পেছনে কেউ বসলো, এটা ড্রাইভার বুঝতে পারে তো। একদম। বলছে আমি বুঝতে পারলাম পাশের সিটটা ছেড়ে দিয়ে পেছনের সিটে বসলো সে। আমি লুকিং গ্লাসটার দিকে আর তাকালাম না, সেটাকে ঘুরিয়ে দিয়ে দিলাম, কারণ আমার মনে হলো লুকিং গ্লাস যদি আমি দেখি, ঘুরিয়ে দিলাম না, সেটার দিক থেকে আমি চোখ সরিয়ে নিলাম। বলছে এবার যদি আমি লুকিং গ্লাসে কিছু দেখি সর্বনাশ, তাহলে চালাতে পারবো না, আমার বিপদ হয়ে যাবে। বলছে এবারে আমার নার্ভাস হওয়ার পালা। বলছে আমি দেখছি কি গাড়ি, আমি প্রচন্ড স্পিড দিচ্ছি, গাড়ি কিন্তু সেই স্পিড নিচ্ছে না, গাড়ি সেই স্পিডে উঠছে না গাড়ি। আমি গাড়ি চালাতে পারি না, আমি টেকনিক্যাল দিকটা যা শুনেছি তাই বলছি। ওর কথা অনুযায়ী, অ্যাকর্ডিং টু হিজ ভার্সন, যে ও স্পিড দিচ্ছে কিন্তু স্পিড নিচ্ছে না গাড়ি। বলছে এটা হতে পারে যে আমি হয়তো স্পিডটা মনে হচ্ছে দিচ্ছি কিন্তু দিতে পারছি না, এটাও হতে পারে। ভয় পেয়ে গিয়ে নার্ভ ধীরে ধীরে ফেল করছে ওর। এবার আমার মনে হলো যে হনুমান চালিসা চালাই মোবাইলে, আমি কিছু ইউটিউবে খুঁজেই পাচ্ছি না হনুমান চালিসা, কি খুঁজেই পাচ্ছি না। এবং ক্রমাগত মনে হচ্ছে সে পেছন থেকে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে, ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে, এবং আমার ঘাড়, মাথা, চুল ভিজে যাচ্ছে ক্রমশ ঘামে। এবার আমি মনে মনে যা হনুমান চালিসা মাথায় আসছে, যতটুকু মাথায় আছে সেটুকু মনে মনে বলছি। বলতে 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 বলছে আর সময়, গাড়ি যেন আর চলে না, বলছে গাড়ি চলছেই না, বিশ্বাস কর। বলছে এবার মনে হচ্ছে আমি আর স্টিয়ারিং এ হাত রাখতে পারবো না, এবার আমার বাড়ির এরিয়াতে আমি ঢুকছি মা সিদ্ধেশ্বরীর মন্দির ঢুকতেই। বলছে ওখানে ঠিক লোকনাথ বাবার মন্দিরের পর থেকে শুরু হয়েছিল, আর এখানে ব্যারাকপুর ঢুকলো যেই, মা সিদ্ধেশ্বরীর মন্দির দিয়ে ব্যারাকপুর শুরু হচ্ছে। ঠিক মা সিদ্ধেশ্বরীর মন্দির মনে হলো সব হালকা হয়ে গেল, মনে হলো সব হালকা হয়ে গেল, মানে একদম সব, মানে আমার চারপাশ থেকে সব মুছে গেল মনে হলো।
যা ভারটা ছিল সব ঝেড়ে ফেললাম আমি। এবার মনে হচ্ছে আমি মুক্ত, একদম ওকে ফাইন। এবং মা সিদ্ধেশ্বরী মন্দির দিয়ে এবারে আমি যখন বাড়িতে এসে গাড়িটা রেখেছি, রেখে আমি ঘরে গিয়ে বলছে বেলটা শুধু টিপেছি, আর বলছি যে প্রচন্ড ঠান্ডা তখন, বলছে ফেব্রুয়ারি শুরু, বলছে আমি বলছি পাখা চালিয়ে দাও শিগগিরই, প্রচন্ড জোরে পাখা চালাও। বলছে এত তুমি ঘামছো কেন, শরীর খারাপ লাগছে নাকি ইত্যাদি। বলছে শরীর খারাপ লাগছে না, পরে কথা বলবো, এখন আমি কথা বলতে পারছি না। বলছে এইরকম অভিজ্ঞতা, বলছে এর আগে বলছে হোটেলে যেমন আমি রাত্রে আমার ডিউটি করতে হয়, আমার তো ডিউটিটাই তাই, কিন্তু আমি একটা জিনিস এড়িয়ে চলি, আমি হোটেলের ওই করিডোরে আর লাউঞ্জে খুব একটা থাকি না। ও বললো সেটা, ও বললো লাউঞ্জে বা করিডোরে না থাকাটাই ভালো রাত্রে, যেমন হসপিটালেও নাকি এটা বলে অনেকে, ভীষণ ভীষণ ভীষণ। লাউঞ্জ এই দুটোকে এড়িয়ে চলাই ভালো। ও বলছে আমি হোটেলে ডিউটি করলেও আমি এই দুটোতে থাকি না। বলছে কিন্তু এরকম, বলছে এমনি অনেক হোটেলে গেছি রাত্রিবেলা দুম করে রাত 1টার সময় ভুবনেশ্বরে ঢুকেছি, ঢুকে দেখেছি ঘরটাতে ভালো লাগছে না, অন্যরকম বুঝতে পারছি কিছু একটা প্রেজেন্স। বলছে কিছু কেয়ার করিনি, ঘুমিয়ে গেছি, পরিশ্রম হয়েছে সারাদিন, ঘুম এসে গেছে। বলছে কিন্তু এরকম অভিজ্ঞতা মানে জলজ্যান্ত, মানে একদম মানে ঠিকঠাক মাথায় এরকম অভিজ্ঞতার মুখোমুখি আমি হইনি এর আগে কখনো। বলছে এই ঘটনাটা আর ওই আগে যেটা বললো, মানে এই দুটো প্রায় 1 মাস 1.5 মাসের ব্যবধানে ঘটেছে। তা এই হচ্ছে এই আমার আজকে তৃতীয় ঘটনাটা বললাম, অলৌকিক। অলৌকিক বা ভৌতিক যাই বলি না কেন, এটাকে ভৌতিক হয়তো বলা যায়, এটা ভৌতিকই, এটা ভৌতিক পুরোদস্তুর। তবে একটা কি বারাকত এক্সপ্রেসওয়েটা কিন্তু আমি শুনেছি দাদা খুব স্পুকি। ওটা অনেকেই বলেছে ওই রাস্তাটা নাকি ভালো নয় খুব একটা। আমি অনেকের কাছে যারা বিশেষ করে লং ড্রাইভে যায় তারা ওটা একটু এড়িয়ে যায়, কিন্তু ওটা আবার এড়িয়ে যাওয়াও যায় না সব সময়। ওটা এড়িয়ে গেলে নাকি আবার অনেক একটা রাউন্ড অ্যাবাউট ওয়েতে গিয়ে অনেক টাইম নেয় যেতে, ওই জন্য ওটা ধরতেই হয় অনেককে। কিন্তু অনেকেই কিন্তু এরকম ভয় পেয়েছে। না, এই বিশেষ করে দীপ্ত আমাদের এখানে ওই ন্যাশনাল হ্যাঁ লাইব্রেরি চত্বরটা, ওটা ওটা তো তোমার দিনের বেলাতেও তোমার গা ছমছম করবে। হ্যাঁ ওটা মানে দিনের বেলা তো তুমি তো দেখেছো লোকজন হ্যাঁ গাড়ি ঘোড়া যাচ্ছে তবু তোমার গায়ে কাঁটা দেবে। ওখানে রাতের বেলা একটা ঘটনা শুনতাম নাকি, যে হ্যাঁ তুমি হয়তো ড্রাইভ করে যাচ্ছ, মনে হ্যাঁ হবে ট্রাফিক কেউ পুলিশ। না ওইটা বাদ দে, ওটা তো আছেই। আচ্ছা আর হ্যাঁ কেউ একজন তোমার গাড়ির ওপর এসে পড়লো, তোমার মনে হলো ও তুমি যেন রান ওভার করলে কাউকে। আচ্ছা এই আচ্ছা এই আচ্ছা আচ্ছা ফিলিংটা হয়। এবারে আমার আচ্ছা মেজো মাসি আর মেজো মেসোমশাই ছিলেন হ্যাঁ প্রচন্ড হুজুকে, আচ্ছা প্রচন্ড হুজুকে। আমার হ্যাঁ হ্যাঁ মেজো হ্যাঁ মাসি আর্থারাইটিসে হাঁটতে পারতেন না, আচ্ছা কিন্তু তার মনোবল ছিল অদম্য। হ্যাঁ তিনি ওই গাড়ির সিটে বসে একদম অনেক, ওরা ওরা রাত্তিরে লং ড্রাইভে যাচ্ছে, এই যাচ্ছে, ভীষণ করতেন। আচ্ছা তো আচ্ছা মানে ওরা মানে বাবা মা এবং ছেলে, এ হ্যাঁ তিনজনের হ্যাঁ এরকম হ্যাঁ ফ্যামিলি। ছেলে মানে আমার দাদা তখন বেশ বড়, কলেজ টলেজ পড়ে আচ্ছা এরকম। আচ্ছা আচ্ছা তো ওরা ওরকম যাচ্ছিল রাস্তা দিয়ে, বললো যে হঠাৎ করে বুঝলি, বলে পুরো আমরা মনে হলো একজন সামনে কেউ এসে গেল আর আমি বোধহয় গাড়ি চালিয়ে দিলাম তার উপর দিয়ে। আচ্ছা বললো আচ্ছা আমি তো সঙ্গে সঙ্গে হই হই করে উঠেছি হ্যাঁ আমরা, আর হ্যাঁ 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 অনেক রাতে। আর মানে আমি এটা তোমাদেরকে বলছি বোধহয় 70s বা আর্লি আচ্ছা 80s, আচ্ছা আচ্ছা ওই তখন তো সময়টাতে একেবারে। হ্যাঁ তখন হ্যাঁ তখন এসব সিসিটিভি কিছুই মিসিটিভি এসব কোথায়, কিছুই নেই। নেই হ্যাঁ। একদম। তো ওরা সেটা আর্লি 80s, ধরো লেট আর 70s কি আর্লি 80s। 80s তো সেই সময়তে বলে আমরা তো নেবে পড়লাম সঙ্গে সঙ্গে। হ্যাঁ আমার দাদার নাম রানা, বললো রানা শিগগিরই দেখতো কি হলো, আমরা কি কিছু কাউকে খুনটুন করে ফেললাম নাকি। বলে আমরা সেই রাস্তায় নেবে বাবার ছেলে তন্ন তন্ন করে খুঁজছে, কেউ কোথাও নেই।
আচ্ছা, বললো কিন্তু বাবা ছেলে মা তিনজন একসঙ্গে দেখেছে একজন সামনে এসে পড়লো। একজন সামনে এসে পড়লো, একটা ওরে সাদা বাবা! সাদা মতো কিছু, হ্যাঁ, মানে হ্যাঁ, সাদা কিছু পড়া, কেউ একজন একদম সামনে সেরকম করে পড়লো, পড়ে পড়ে গেল আর কি, মানে হ্যাঁ, তোমার হ্যাঁ, হ্যাঁ, পুরো হ্যাঁ, মনে হ্যাঁ। হবে তুমি কাউকে রান ধাক্কা মারলে আর ওভার কি, করলো। গাড়ি রান ওভার করলে। এবং ওরা আচ্ছা, ন্যাচারালি আমার মাসি তো নামতে পারবে না, মাসি হাঁটতে পারে না, আর বাদ বাকি ওরা দুই বাবা ছেলে বলে আমরা তো চারিদিকে খুঁজছি, ফাঁকা রাস্তা, কেউ কোথাও নেই। ওরা আচ্ছা। পরিষ্কার আমাদের গাড়ির ওপর ঝাঁপিয়ে পড়লো এসে, চিন্তা করো। বলে আমরা হ্যাঁ, ওই রাস্তা তিনজন দেখলাম। ওরে এবং বাবা, ও রাস্তাটা ভয়ঙ্কর। পিওর ক্যাম্পাস, যেখানে ওই হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স পড়ায়, ওটা তো ভয়ঙ্কর। ভয়ঙ্কর, ওখানে অনেকের অনেক অভিজ্ঞতা হয়েছে, ছাত্রছাত্রীদেরই অনেক অনেক অভিজ্ঞতা হয়েছে ওখানে। অভিজ্ঞতা হয়েছে। ওখানে নাকি একটা দুটো ফ্লোরে 3টের পরে কেউ যায়ই না, দুপুর 3টের পর। মানে এটা আমি ওই শুনেছি। ওই জায়গাটা আমার মামার বাড়ি ছিল ওর খুব কাছেই, তোমার হ্যাঁ, ভবানীপুরের, ওই ভবানীপুর কবরখানাটার উল্টো হ্যাঁ। দিকের গলি দিয়ে আমার মামার বাড়ি ছিল। আচ্ছা, আচ্ছা, তো আচ্ছা। আমি কলেজ লাইফে যখন ইংলিশ নিয়ে পড়ছি তখন আমি হ্যাঁ, ন্যাশনাল লাইব্রেরিতে আমার কার্ড করা ছিল। হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ, আমরা কি হ্যাঁ, ওই হ্যাঁ, যেতাম ওখানে হেঁটে 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 হ্যাঁ, হ্যাঁ। লাইব্রেরি যেতাম হেঁটে হেঁটে, সে তো দিনের বেলা, কারণ আমার ধীরে, দাদু দাদু ভীষণ প্রোটেক্টিভ, কারণ হ্যাঁ, আমার হ্যাঁ, বাবা থাকতেন নাগপুরে। হ্যাঁ, সন্ধেবেলা দুপুর এসব চলবে না, সকাল, মানে আচ্ছা, ছুটির দিন টিন সকাল হ্যাঁ, বেলায় যাও, চলে এসো সকাল হ্যাঁ, সকাল সব। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু আমি দেখেছি, আমার অভিজ্ঞতা কিছু হয়নি, কিন্তু হ্যাঁ। তোমার একদম মানে গায়ের লোম পুরো তোমার খাড়া হয়ে যাবে। একদম, একদম, হ্যাঁ, হ্যাঁ, ওই হ্যাঁ, ওই হ্যাঁ। দিনের বেলা 10টা 11টা 12টা, তাতেও না তখনও রাস্তাঘাট জায়গাটা কি অদ্ভুত, অথচ কিন্তু গাড়ি যাচ্ছে, লোক যাচ্ছে, সবকিছু, হ্যাঁ, পেট্রোল হ্যাঁ। পাম্প সব আছে, একটু আর গেলেই অদ্ভুত তো। ব্যাপার কি জানো? ন্যাশনাল লাইব্রেরির কর্মীরা বলে তাদের নাকি কোনো অভিজ্ঞতা না হয়নি। না, আছে আছে দীপ্ত, আছে? মানে ন্যাশনাল লাইব্রেরি নিয়ে এপিসোড করতে গেলে না তোমাকে গোটা এপিসোড হয়ে যাবে ন্যাশনাল লাইব্রেরি। আচ্ছা, ন্যাশনাল আচ্ছা। লাইব্রেরি আমি প্রচন্ড, ওরা বলে না। বলে না। আচ্ছা, বলে কিছু না। কিছু তো তোমার থাকে, যেমন হোটেল দেখবে অনেক সময় এরকম হলে হ্যাঁ, হোটেলের কর্মীরা বলে না, তাতে কেউ হ্যাঁ, আসবে না, কেউ হ্যাঁ, আসবে না। হ্যাঁ। তো ঠিক, ঠিক। এরকম বিশেষ করে ওদের যে চিলড্রেন সেকশনটা আছে সেটা হচ্ছে একদম আচ্ছা, একটা, মানে আমি অনেক বছর আগের কথা বলছি, হ্যাঁ, গাছগাছালি ঘেরা একটা সিঁড়ির নিচের মতো একটা জায়গাতে। আচ্ছা। এই জায়গাটা যে কি অসম্ভব, মানে তোমার না পা সরবে না, ও, মানে তুমি ক্যাম্পাসের ভেতর ঢুকলেই না তোমার একটা কেমন মনে হবে তুমি একটা সম্পূর্ণ অন্য জগতে অন্য সময়ে এসে গেছো। মানে তুমি অন্তত আমি বলছি সেই 90s এর কথা, তারপরে আমার আর যাওয়া হয়নি, হ্যাঁ। বাইরে দিয়ে যাতায়াত করেছি, কিন্তু আমি আর ক্যাম্পাসে ও আর। খুব একটা যায়নি। আমি হ্যাঁ, ব্রিটিশ কাউন্সিল আচ্ছা, করতাম। আমার এটা ন্যাশনাল লাইব্রেরিটা কাছে হতো, মামার বাড়ির কাছে হতো। হ্যাঁ, আর আমি তারপরেই কলেজের পরে আর কার্ড রিনিউ করাও হয়নি করে। আর যাওয়াও হয়নি। তারপর তো আমি চলেও এলাম আমাদের নিজেদের বাড়িতে, বাবা চলে এলেন বলে আর হয়নি। কিন্তু যে সময় যেতাম হ্যাঁ, হ্যাঁ, সে হ্যাঁ, সময় সত্যি সত্যি মানে তোমার, এবং আমি দিনের বেলায় বলছি 10টা হ্যাঁ, 10:30 11টা 11:30 12টা এই হ্যাঁ। টাইমে বলছি, তখনও তাহলে তোমার ভাবো তো। মনে হবে যে তুমি যেন একটা একটা অদ্ভুত নিঝুম পুরীতে এসে পড়েছো। ঠিক। আর ন্যাশনাল লাইব্রেরির প্রচুর গল্প আমার বাবা কাকার দেখবে, আমি চেনা শহরের অচেনা রাত বলে আমার একটা ভিডিও আছে, আচ্ছা। তখন ও, আমি ভিডিও এই করতাম। ভিডিও করতে। হ্যাঁ, আচ্ছা, তখন আচ্ছা। লাইভ করতাম না, গল্প হলেও সত্যি ছিল না তখন। হ্যাঁ, 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 তো হ্যাঁ, হ্যাঁ। ওইখানে ন্যাশনাল লাইব্রেরির অনেকগুলো গল্প পাবে, আচ্ছা, 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 এবং কর্মীরা অনেক সময়তেই বলেছে, বিশেষ করে যেটা খুব হয় লিফট ওঠা নামা নিজের থেকে, আচ্ছা, মানে নিজের আচ্ছা, থেকে আচ্ছা। উঠে যাচ্ছে নেমে যাচ্ছে, উঠে নিজের থেকে যাচ্ছে, উঠে নেমে যাচ্ছে যাচ্ছে। নেমে যাচ্ছে, হ্যাঁ, এগুলো প্রচন্ড হয়। আচ্ছা, আচ্ছা। মানে ওইখানটা খুব, মানে তোমার গেলেই তোমার গাটা না ভারী হয়ে যাবে, ভারী হয়ে। হ্যাঁ তুমি বুঝতে পারবে যে এটা মানে এটা যেন অদ্ভুত হ্যাঁ, একটা অন্য জায়গা, অন্য জোন, মানে এখানে অনেক কিছু আছে তোমার মনে হবে, মনে এই হবে। ফিলিংটা হবেই হবে, মানে তুমি যদি প্রত্যক্ষ কিছু আচ্ছা। নাও দেখো, হ্যাঁ, হ্যাঁ।
কি এই ফিলিংটা তোমার হবেই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কাজেই সব বন্ধুদের বলছি, যদি তোমরা ন্যাশনাল লাইব্রেরির অনেকগুলো গল্প শুনতে চাও, ওই আমার চেনা শহরের অচেনা রাত বলে ভিডিওটা আচ্ছা তোমরা একবার একটু দেখো। ওটার আচ্ছা, মধ্যে কিন্তু ন্যাশনাল লাইব্রেরির বেশ কিছু গল্প আছে। গল্প আর আছে। ওই এরিয়াতেও, যেখানে আমাদের ভবানীপুর সিমেট্রিটা, ওই হ্যাঁ, হ্যাঁ, জায়গাতেও অনেক কিছু আছে, অনেক গল্প আছে। অনেক আচ্ছা আচ্ছা গল্প আছে। আমার ঠাকুরদার নিজেরই ওখানে আছে, সেই গল্পও বলা আছে ওখানে, যে ঠাকুরদার আচ্ছা আগে আগে একটি লোক হেঁটে যাচ্ছে এবং সমানেই আচ্ছা আচ্ছা হেঁটে আচ্ছা যাচ্ছে, আচ্ছা এবং আচ্ছা। ঠিক ওই অবধি, যত অবধি ওই বাউন্ডারি ওয়াল হ্যাঁ কম্পাউন্ড হ্যাঁ শেষ হ্যাঁ। হলো, লোকটিও ভ্যানিশ করে গেল। আচ্ছা আচ্ছা এরকম আমি পরে আমার একজন মডেলের কাছেও শুনেছি, তারও একরকম অভিজ্ঞতা। সে কিন্তু আমার ঠাকুরদার ও, গল্পটা জানতো না। জানতো না, না। হ্যাঁ 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 সেও ওই ওই কালীঘাট হাজরা চত্বরের ছেলে। তো হ্যাঁ। সেও ওদিকে কোনো একটা কারণে একটু, ওরা তো মডেলিং অ্যাসাইনমেন্টে যায়, অনেক হ্যাঁ রাত হয় হ্যাঁ ফিরতে, ওদেরও টাইমের কোনো ঠিকঠাক নেই, শুটিং কখন কি হবে। হ্যাঁ তো ওই শুট করে ছেলেটি সামহাও ওদিকটাতে গিয়েছিল, ও হ্যাঁ। ফিরছে, ও বলছে যে সন্ধ্যা আমি কনস্ট্যান্টলি বুঝতে পারছি যে আমার সঙ্গে কেউ হেঁটে যাচ্ছে, এবং আচ্ছা সেটা আচ্ছা আচ্ছা সেটা হয়েছে ওই ওই অবধি, ওই কম্পাউন্ড ওয়ালের শুরু এবং শেষ। আচ্ছা। তারপরে কিন্তু ও ও আর বিয়ন্ড দ্যাট কিন্তু তোমার আর কিছু মনে হবে না। আচ্ছা 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 আচ্ছা। আর না, যে কত হ্যাঁ, বছর আগে আমার দাদু বোধহয় সেই 40s কি 50s এর ঘটনা, 50s এর আবার সময়। হ্যাঁ, আবার এ বলছে আমাকে 2000 এর ঘটনা। তো তাহলে জিনিসটা বদলায়নি, কিন্তু দুজনে কেউ কারো কিছু হ্যাঁ, জানে না, কিন্তু অভিজ্ঞতাটা একরকম। এরকম। ঠিক না ঠিক। না, ওটা ওটা বাসির না সৌম্য, ওটা হয়েছিল আমার আরেকজন মডেল মীর বলে, মীর ঘোষাল বলে। মীর নিজেও প্রথম দিকে এসেছিল আমাদের এখানে বলতে, যে ওখানে অনেক, মানে ওই জায়গাটাই একটা অন্য এনার্জি আছে জায়গাটাতে, হ্যাঁ 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 হ্যাঁ। ওটা খুব আচ্ছা মানে খুব অদ্ভুত। ঠিক। তো তাহলে আজকে আমরা কি আজকে শেষ করছি? হ্যাঁ হ্যাঁ শেষ আমরা, করি। হ্যাঁ অনেকক্ষণ আমরা কাটিয়েছি, হ্যাঁ সবার খাওয়া দাওয়াও আছে। তো আজকে দীপ্ত ভাইকে পাওয়া গেছে, কিন্তু দীপ্ত ভাইকে খুব কম পাওয়া যায়, আমি জানি ওর আরো ঝুলিতে গল্প রয়েছে, আরো না না, রয়েছে, আবার সেগুলো নিয়ে খুব শিগগিরই। আর বিশেষ করে এখন শীতকালে এইসব গল্প, সবে শীতকাল। ঠান্ডা হ্যাঁ পড়তে শুরু করেছে, ঠিক ঠিক। দীপ্ত ভাইকে এবারে আর খুব জমবে। আর অবশ্যই। 1-2 সপ্তাহের মধ্যেই তোমাকে আবার চাই দীপ্ত, আচ্ছা তুমি রেডি হয়ে থাকবে। ঠিক আছে ঠিক আছে। তো আর আজকে, হ্যাঁ বলো দীপ্ত। আজকে আমরা তাহলে আজকের মতো ছুটি নিই দুজনেই, দাদা আর ভাই। আবার আমরা খুব শিগগিরই, আমি তাহলে একদিন আসবো আবার গল্প নিয়ে। একদম নিশ্চয়। আমরা চলে আসবো, আমরা আড্ডাবাজ মানুষ, হ্যাঁ অতএব আমরা হ্যাঁ আমাদের ঝুলিতে যা আছে তোমাদেরকে সব শুনিয়ে দেব টুকটুক করে। আর আজকের মতো আমাদেরকে বিদায় দাও। আর আর এ গল্প কেমন, তো এ গল্প পুরনোর নয়, একেবারে না, গল্প চলে পুরোয় না, আসে, এদিক এদিক চলে হাওয়ায় উড়ছে। গল্প পুরোয় না। ঠিক। তাহলে তো আজকে শুভরাত্রি জানাই আজকে সবাইকে। আজকে শুভরাত্রি। আর যাদের কমেন্ট পড়তে পারলাম না, যেহেতু উঠে উঠে হ্যাঁ যাচ্ছে, আমি পরে, এবং দীপ্ত তুমিও হ্যাঁ দেখো, পরে দেখে নিশ্চয়ই। আমরা আমরা উত্তর করে দেব তোমাদের 100 বার সবাইকে। নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ, দীপ্তকে তাড়াতাড়ি আসতে হবে, আমি একেবারে নিয়ে আসবো, এবারে টেনে না নিয়ে না, আসবো। আসবো একদম। আর এই শীতকাল, এ সময় চলে গেলে আবার 1 বছরের অপেক্ষা, আবার না, এই সময় আসতেই এই হবে, একটু সময় জমাট আসতেই, ভালো একদম। লাগবে না অবশ্যই। তো আজকের মতো আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো সবাই শুভরাত্রি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দাদাকে আমার প্রণাম, ভালোবাসা। আর সকলের জন্য রইল অনেক শীতের শুভেচ্ছা, শীতের ভালোবাসা। খুব শিগগিরই আবার দেখা হবে। আর শুভরাত্রি। আর আমরা চাই যে বেশ একটু কনকনে ঠান্ডা পড়ুক, এটা খুব ঠান্ডা চাই। পড়ুক একদম। তখন মানে সে এরকম মুড়ি দিয়ে গল্প করার মানে আর ব্যাপারটাই আলাদা। পাটিসাপটা হোক বাড়িতে, রাতে পাটিসাপটা হোক, দুধ পুলি হোক, একদম, গল্প বলে উঠে পাটিসাপটা দুধ পুলি খাবো। একেবারে আদর্শ সেইটা,
সেরকম সেইটা যাতে হয়, সবাই সেই জন্য প্রার্থনা করো যাতে কলকাতায় খুব ঠান্ডা পড়ে। খুব পড়বে, চিন্তা নেই। মনে হচ্ছে, মনে হচ্ছে। পড়বে পড়বে। ঠিক আছে তাহলে দাদা। আজকের হ্যাঁ মতো আসি, তবে দীপ্তর দিক থেকেই বন্ধ করতে হবে, কারণ আজকে আমি দীপ্তর হ্যাঁ, গেস্ট। আচ্ছা আচ্ছা বেশ, আমি বন্ধ করি তাহলে। টাটা, টাটা, শুভরাত্রি। হ্যাঁ, শুভরাত্রি। শুভরাত্রি।